এই রাজনৈতিক সংস্কার নাকি অবাধ নির্বাচন, কোনটির দিকে বেশি এমফাসাইজ করা দরকার? বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে সংস্কারও যেমন প্রয়োজন, নির্বাচন তো অতি অবশ্যই প্রয়োজন। দুটো জিনিস আমরা একই সাথে করতে পারি এবং অফকোর্স একটা রিজনেবল লিমিটের মধ্যে আমাদেরকে করতে হবে। বাংলাদেশকে জাতিগতভাবে বিভক্ত করে রাখার একটি সংবিধান, এই সংবিধান বাতিল হোক। বিএনপি এই সংবিধান পুরোপুরি বাতিল চায় না, তারা কিছু সংশোধন হয়তোবা চায়। সেটা আমার মনে হয় এটা নিয়ে তো কোনো বিরোধ বা দ্বন্দ্ব বা সংঘাতের ব্যাপার নয়। দেখেন, আপনি বিএনপির একটা ৩১ দফা কর্মসূচি আছে, যেখানে বিভিন্ন চিন্তা এবং মত একসাথে থাকে। বিএনপি বলতেছে যে তারা একটা বহুত্ববাদী রেইনবো নেশন তৈরি করতে চায়। শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে ৯০ পরবর্তীতে আবার একটি ফ্যাসিস্ট শাসনে চলে এসেছি। সিস্টেমেই কোনো গলদ আছে? আপনি কি কোনো গলদ দেখতে পান? না, সিস্টেমেও গলদ আছে এবং গলদ না থাকলেও আমরা মাথা কেটে ফেলার দিকে চলে গিয়েছি। মাথা ব্যথার রোগীকে মাথা কেটে ফেলার দিকে চলে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি আছে, একটি ছায়া সরকার হিসেবে জামাত বাংলাদেশের কোনো না কোনো ভাবে ক্ষমতার প্রাণকেন্দ্রে থাকতে পারে। তাহলে এটা হচ্ছে জাস্ট মূলত একটা ব্লেম গেম খেলা। তো এই যে ব্লেম করা, যে ধরেন যে আপনি এবং তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী জাসদের হাসানুল হক ইনু তার এক প্রোগ্রামে বলেছেন যে বৈশ্বিক জলবায়ু বৃদ্ধির জন্য জামাত শিবির দায়ী। খুবই ফানি, মানে আপনার কাছে মনে হবে যে মানে মানুষ এগুলো কিভাবে বলে, কিন্তু বাট দে অ্যাকচুয়ালি ডিড দ্যাট। বিএনপি যদি মনে করে যে জামাত অপ্রেসড হলে আমার কোনো প্রবলেম নাই, কারণ এটা তো ওইখানে থেমে যাবে না, আগামী দিনে বিএনপির উপর আসবে। আওয়ামী লীগ তো এক্স্যাক্টলি তাই করছে। বিএনপির এই ৭২-এর সংবিধানের প্রতি এত প্রেম, এত এই পরিমাণ কনসার্নের কারণটা কি? আমি বলবো ৭২-এর সংবিধান বৈধ নয়। কোন সংবিধান কখনো কোনো দেশে, গণতান্ত্রিক দেশে রচিত হতে পারে, এটা রচনা করবে জনগণ। বদরুদ্দিন ওমর ওনার ভাষ্যমতে উনি বলেছেন এই সংবিধান ধর্ষিত, একে ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধান পুনর্লিখন করতে আমি হবে। পার্সোনালি কিন্তু সেটাই মনে করি, নাগরিক হিসাবে আমিও মনে করি যে এই সংবিধান ফেলে দেওয়া উচিত। কোন রাজনৈতিক দলকে মাইনাস করে যদি একটা অগণতান্ত্রিক সরকার আসে, তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করব না। এগুলো কিভাবে হচ্ছে? ভারত যা চায় বিএনপি তা চায়, বা ভারতের চাও বিএনপির চাওয়া তো একই রকম। না, ভারত যা চায় বিএনপি তা চায়, এটা খুবই সরলীকরণ। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আপনার হোস্ট শোয়েব আহমেদ। বাংলাদেশে জুলাই পরবর্তী বিপ্লবের পরেও অনেকগুলো ঘটনা ঘটছে এবং অনেক ঘটনাবহুল একটি সময় আমরা পার করছি। সমকালীন রাজনীতির এইসব ঘটনাবহুল ইভেন্টগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি এবং আমাদের সাথে উপস্থিত আছেন মারুফ কামাল খান, যিনি সাংবাদিক এবং লেখক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন, ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক হাওয়ার্ড ইউনিভার্সিটি। আপনাদের দুজনকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শোয়েব, আপনাকে ইনভাইট করার জন্য। জি, জনাব মারুফ কামাল খান, আপনার কাছে প্রথমেই চলে যেতে চাই। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন যে সরকারটি এখন আছে, তারা অনেকগুলো সংস্কারের বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন কমিটি মাত্র তাদের কাছে, সরকারের কাছে তাদের বিভিন্ন পরামর্শ এবং রিপোর্ট জমা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আওয়ামী লীগ পতনের পরে যে প্রধান যে রাজনৈতিক দল আছে বিএনপি, তারা এই সংস্কারের ব্যাপারে কিছুটা অনাগ্রহী মনে হচ্ছে এবং বিএনপির তরফ থেকে বারবার দ্রুত নির্বাচন চাওয়া হচ্ছে। ঠিক এই কারণেই বাংলাদেশে বর্তমানে সংস্কার বনাম নির্বাচন এমন একটি বিতর্ক দেখা যাচ্ছে, যেখানে মনে হচ্ছে যে জামাত সহ নাগরিক কমিটি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সংস্কারের দিকে জোর দিচ্ছে, অপরদিকে বিএনপি নির্বাচনের দিকে জোর দিচ্ছে। তো আপনার ব্যক্তিগত মতে এই রাজনৈতিক সংস্কার নাকি অবাধ নির্বাচন, কোনটির দিকে বেশি এমফাসাইজ করা দরকার এবং একসাথে সমন্বয় করে বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ভূমিকা আছে, আপনার কি মনে হয়? না, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে সংস্কার নির্বাচন দুটোই সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় এবং দুটোই দরকার। বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে সংস্কারও যেমন প্রয়োজন, নির্বাচন তো অতি অবশ্যই প্রয়োজন, কারণ একটি গণতান্ত্রিক সিস্টেমের দিকে চলে যাওয়ার জন্য আমাদেরকে নির্বাচন অপরিহার্য, এটা করতেই হবে। আর আমি মনে করি যে সংস্কার এবং নির্বাচন এটা কিন্তু একটা আরেকটার বিকল্প না। সংস্কারও যেমন প্রয়োজন এবং নির্বাচনও তেমনি প্রয়োজন। কোনটা আগে কোনটা পরে এটা নিয়েও আমার মনে হয় যে বিতর্ক করার কিছু নেই, কেননা প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে নির্বাচনের উপযোগী কতগুলো সংস্কার তো অবশ্যই করতে হবে। তাছাড়া সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি তো জনগণের যে দাবি সেটা তো পূরণ করা সম্ভব না। সুতরাং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কতগুলো সংস্কার অবশ্যই করতে হবে। আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা তো চলতে থাকবে। সংস্কার আজকে, সমস্ত সংস্কার আজকে আমরা শেষ করে ফেলবো বা হয়ে যাবে তা না।
সংস্কার তো চলতে থাকবে, নির্বাচিত সরকার এসেও সংস্কার করতে হতে পারে। পরবর্তী সময় এই সরকার যখন চলে গিয়ে আরেকটা সরকার আসবে, আরেকটা নির্বাচিত সরকার আসবে, তাদেরকেও করতে হবে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এই দুটোকে বিকল্প করে ফেলা, একটা আরেকটার বিকল্প করে ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর রাজনৈতিক দল তো তারা নির্বাচন চাইবেই, তারা নির্বাচন দাবি করতেই থাকবে, এটা করা উচিতও তাদের। কেননা দীর্ঘদিন ধরে মানুষ কি বলা যায় ভোটাধিকার থেকে বঞ্চিত, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশে মানুষ ভোট দিতে পারে না। সুতরাং ভোটাধিকার জন্য অনেক তরুণ প্রজন্মের অনেকে আছে যারা নতুন ভোটার হয়েছে, তারা একবার দুইবার ভোটার হওয়ার পরেও ভোট দিতে পারেন, এবারও অনেকে ভোটার হবে, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। আর খুব দীর্ঘদিন অনেক সময় ধরে একটা অনির্বাচিত সরকার থাকলে সেটা তো মানে খুব কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত নয়। সুতরাং যত কম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচনের দিকে যাওয়া যায়, আমার মনে হয় যে সেটাই সকলের প্রত্যাশা হওয়া উচিত। এবং এখানে সংস্কার এবং নির্বাচন এই দুটোকে মানে একটা আরেকটার বিকল্প করে ফেলা ঠিক হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো জরুরি। আপনার ভাষ্যমতে সেই সংস্কারগুলো কোনগুলো? আপনি কি নির্দিষ্ট করে বলবেন যে এই সংস্কারগুলো নির্বাচন কেন্দ্রিক সংস্কার এবং এই সংস্কারগুলো জরুরি বা এই সংস্কারগুলোর আগে নির্বাচন হওয়া উচিত নয়? না, আমি সেটা তো আমার মতামতের ভিত্তিতেই তো কেবল হবে না। এটা তো যারা স্টেক হোল্ডার, যারা ইলেকশন করবে, যারা ইলেকশন করাবে, সকলে মিলে এখানে তো জনসম্মতির একটা সরকার এখন ক্ষমতায় প্রতিষ্ঠিত আছে। এটা জনসম্মতির সরকার। এটা যদি আমরা ওইভাবে ধরি তা সাংবিধানিক দিক থেকে তো বর্তমান যে সংবিধান এখানে সচল আছে, যেটা চালু আছে, এই সংবিধান অনুযায়ী তো এই ধরনের কোনো সরকার থাকবার কোনো সুযোগ সংবিধানে নেই। কিন্তু এটা হচ্ছে জনসম্মতির সরকার, জনগণের বিপ্লবের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, জনসম্মতির ভিত্তিতে, রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো সুতরাং এই সরকার কতটুকু সংস্কার করবে, নির্বাচনের জন্য কতটুকু সংস্কার প্রয়োজনীয়, সেটা আমার মনে হয় যে এটা নিয়ে তো কোনো বিরোধ বা দ্বন্দ্ব বা সংঘাতের ব্যাপার নয়। এটা যারা স্টেক হোল্ডার আছে, সরকার আছে এবং রাজনৈতিক দলগুলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে, তারা বসে সেটা তো হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, আবার আলাপ আলোচনা করে কতটুকু করা দরকার এটা আলোচনা করে ঠিক করা প্রয়োজন বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে একই প্রশ্নে যাচ্ছি। নির্বাচন বনাম সংস্কার, বাংলাদেশে একটি বিতর্ক চলে আসছে এবং প্রধান যে রাজনৈতিক দল বিএনপি এবং জামাত আওয়ামী লীগের পতনের পরে তাদের মধ্যে একটি অনৈক্য দেখা দিচ্ছে। আমরা এটা স্বীকার করি বা না করি, সেটা হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনি কি মনে করেন এই নির্বাচন ভার্সেস যে সংস্কার, এর মধ্যে কোনটি প্রায়োরিটি হওয়া উচিত, কিভাবে করা উচিত, আপনার অভিমত কি? যে শোয়েব ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। মারুফ ভাইকেও ধন্যবাদ। আমি আমি উনার সাথে মোর অর লেস এগ্রি করি। উনার যে স্ট্রাকচার যে নির্বাচন বনাম সংস্কার এই বাইনারি জায়গা থেকে আমাদের এটা দেখা উচিত না। আমাদের দুটো জিনিস আমরা একই সাথে করতে পারি এবং অফ কোর্স একটা রিজনেবল লিমিটের মধ্যে আমাদেরকে করতে হবে। তো আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি যে এখন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে তারা তো হচ্ছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, তাই না? এটা আমরা স্বাভাবিকভাবে যেভাবে আপনার নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার যাওয়ার পর আরেকটা সরকার আসে সেভাবে আসে নাই। আওয়ামী লীগের প্রায় ১৫ বছরের একটা ফ্যাসিবাদী শাসন আমাদের এখানে ছিল। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শাসনের অবসান ঘটছে এবং তারপর আমাদের একটা অন্তর্বর্তী সরকার আসছে। তো এটি হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি সংবিধানের স্বাভাবিক প্রক্রিয়া দেখেন তাহলে যে কোনো তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার সাধারণত ৯০ দিনের মধ্যে নির্বাচন করে তারপর পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। এটি হচ্ছে আমাদের সংবিধানের স্পিরিট। কিন্তু আমরা এখন যেই জায়গায় আছি সেখানে আমাদের একটা অতিরিক্ত প্রশ্ন আছে। সে প্রশ্নটা হলো যে আমরা ৯০ এর সময় যখন একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে প্রবেশ করলাম, যে এরশাদের প্রায় ১০ বছরের মতো স্বৈরশাসন ছিল। তার বিপক্ষে আমাদের সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করলো এবং তার মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সিস্টেম তৈরি করলাম। সেই গণতান্ত্রিক সিস্টেম মোটামুটি একটা লম্বা সময় প্রায় ৪ টা ইলেকশন হলো। এটার মধ্যে দিয়ে আমরা গেলাম। কিন্তু আনফরচুনেটলি এই গণতান্ত্রিক সিস্টেমের একেবারে শেষে এসে আমরা গণতন্ত্র থেকে একটা ফ্যাসিবাদী সরকার সিস্টেমের মধ্যে ঢুকে গেলাম। এখানে আওয়ামী লীগ মূলত তার শেখ হাসিনার নেতৃত্বে এই ট্রানজিশনটা ঘটাইছে। কিন্তু আমাদের একটা জাতীয় প্রশ্ন এখানে আসলো। সেটি হলো যে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আমরা ছিলাম, সেই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কি এমন কোনো ত্রুটি বিচ্যুতি আছে, যার কারণে এরকম একটা ফ্যাসিস্ট সিস্টেম তৈরি হতে পারল? যদি সেই ত্রুটি এবং বিচ্যুতি থাকে তাহলে এই যে আমরা আবার নতুন করে শুরু করলাম, যে ৯০ এ যেভাবে আমরা ৯১ আমরা যেভাবে নতুন করে শুরু করেছি সেভাবে এখন যে নতুন করে শুরু করলাম, তাহলে এই শুরু করাটাকে আমরা আরো বেটার করতে পারি কিনা? আরো পারফেক্ট করতে পারি কিনা?
এই জাতীয় ফ্যাসিস্ট একটা সিস্টেম যেন আর ফিরে না আসে, সেটাকে আমরা এনশিওর করতে পারি কিনা? তাহলে সেই এনশিওর করাটা হচ্ছে আমাদের সংস্কারের প্রয়োজন, যে কেন আমরা সংস্কার করতে চাই। এখন যদি এই প্রশ্নে আমরা এগ্রি করি যে হ্যাঁ, ঠিক আছে, যে আমাদের গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আমাদের একটা রিভিশন দরকার। তাহলে কোয়েশ্চেন হলো সেই রিভিশনটা কি মেজর রিভিশন না মাইনর রিভিশন? যদি মাইনর রিভিশন হয় তাহলে আমি খুব কুইকলি একটা ডেমোক্রেটিক ইলেকশনে চলে যেতে পারি এবং ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাকি কাজগুলো একটু, একটু করে করবে। কিন্তু আমার কোয়েশ্চেনের উত্তর যদি হয় যে না, আমাদের একটা মেজর রিভিশন দরকার। তাইলে পরে আমাদেরকে যেটা করতে হবে যে রিভিশনটা আগে করতে হবে। তারপর আমাদের একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়া বাকি মাইনর রিভিশন গুলো করতে হবে। তো এইখানে আমাদের সার্বিক আন্ডারস্ট্যান্ডিং হলো যে না, আমাদের কনস্টিটিউশনের একটা মেজর রিভিশন দরকার। আমাদের ইলেকটোরাল সিস্টেমের একটা মেজর রিভিশন দরকার। আমাদের তত্ত্বাবধায়ক সরকার কিভাবে কাজ করবে তার ব্যাপারে একটা মেজর রিভিশন দরকার। এবং এই মেজর রিভিশনটাকে আমরা সংস্কার বলতেছি। সরকারটাকে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। কারণ যে সরকার আছে তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে আসে নাই। কাজে আমি এই সংস্কারটা ৫ বছর ধরে করব না। তাহলে আমার একটা স্পেসিফিক টাইম লিমিট দরকার। তো আপনি যদি দেখেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু একটা টাইম লিমিট দিচ্ছে। তারা বলছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে অথবা বড়জোর আর ৬ মাস পরে হবে। তারা ২ টা টাইমলাইনের কথা বলা হয়েছে, ২ টা ডিফারেন্ট প্রেক্ষিতে। তো বড়জোর ১ বছর অথবা ১.৫ বছরের মাথায় গিয়ে আমরা একটা নির্বাচনী সিস্টেমের মধ্যে যাব। এবং সেই ১.৫ বছর সময়ের আগে সরকার কতগুলো কমিশন করছে। সে কমিশন হচ্ছে আপনার সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব দিছে এবং আরো কিছু সংস্কারের জন্য প্রস্তাব দিছে। তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ২ টা ভাগে ভাগ করতে পারি যে কোনগুলো আমরা এই ১ বছর সময়ের মধ্যে করে তারপর নির্বাচনে যেতে পারবো। এবং বাকিগুলো আমরা একটা কনসেনসাস, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস হবে যে যাতে করে আমরা এই নতুন পলিটিক্যাল সিস্টেম যখন আমরা তৈরি করব তখন আমরা বাকি সংস্কারগুলো একটু, একটু করে করব। তো আমার মনে হয় না যে এই যে ১-১.৫ বছরের মধ্যে আমাদের যে সংস্কারের প্রায়োরিটি সেটাকে আন্ডারমাইন করে আমার ৩ মাসের মধ্যে অথবা ৬ মাসের মধ্যে খুব কুইকলি নির্বাচন দিতে হবে। এটা যদিও আমরা কিছু, কিছু রাজনৈতিক দলের কিছু, কিছু আ নেতাদেরকে আমরা দেখেছি যে তারা এভাবে বলছে। সরাসরি দলীয় বক্তব্য দেয় নাই। দলের অফিসিয়াল পজিশন তারা এভাবে বলেনি। তবে আমার মনে হয় যে সংস্কারকে আন্ডারমাইন করে খুব কুইকলি নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত পদ্ধতিতে আমাদেরকে যাইতে হবে। এটাও যেরকম করে এই মুহূর্তে জাতির জন্য বেস্ট অপশন না। আবার একইভাবে আমরা সংস্কারকে যদি একটা আনলিমিটেড প্রসেস হিসেবে রাখি যে ওকে এই সরকার ৪ বছর ৫ বছর ক্ষমতায় থাকবে, সেটাও আমাদের জন্য ভালো প্রসেস না। বরং অন্তর্বর্তী সরকার তার জন্য যে সময়রেখা ঠিক করে দিছে যে ডিসেম্বর ১ বছর অথবা ১.৫ বছরের মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সিস্টেমে যাব এবং তার যাওয়ার আগে যেগুলোকে আমরা মেজর রিভিশন বলতেছি সেই রিভিশন গুলো আমরা করব। আমার বোধ হয় যে দ্যাটস দ্য বেস্ট অপশন ফর দ্য কান্ট্রি। জি। ধন্যবাদ আপনাকে। জনাব মারুফ কামাল খান, ডক্টর মির্জা গালিব একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে ৯০ পরবর্তীতে আবার একটি ফ্যাসিস্ট শাসনে চলে এসেছি। এবং সেটি হয়েছে বর্তমানের যে কনস্টিটিউশন আছে তার আলোকেই হয়েছে। এটা তো নীতি রীতি বিরুদ্ধভাবে হয়নি, কোনো বিপ্লবের মাধ্যমে হয়নি। একটি গণতান্ত্রিক ব্যবস্থা হঠাৎ করে ফ্যাসিস্ট ব্যবস্থার দিকে ট্রানজিশন করে গিয়েছে। আপনার কি মনে হয় যে এই যে ট্রানজিশন চলে যায় ফ্যাসিস্ট ব্যবস্থার দিকে, সিস্টেমেই কোনো গলদ আছে? আপনি কি কোনো গলদ দেখতে পান? না, সিস্টেমেও গলদ আছে এবং গলদ না থাকলেও, কেননা যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো তো মানুষ পরিচালনা করে। তো যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে যদি ফ্যাসিবাদী প্রবণতা থাকে, আপনি শুধু সিস্টেম দিয়ে কিন্তু এই প্রবণতাকে আপনি আটকাতে পারবেন না। তবে হ্যাঁ, একটা এই প্রবণতাকে আটকাবার জন্য যতটা পদ্ধতিগত ব্যবস্থা করা দরকার, করা যায়, সেটা তো আমাদেরকে করতেই হবে। সেটা আমাদের যে কোনো সময় যে কোনো একটা ব্যবস্থা কিন্তু উল্টো দিকে হাঁটা দিতে পারে। সারা দুনিয়ার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেছি গণতন্ত্রের পরে ফ্যাসিবাদ এসেছে, বিপ্লবের পরেও, ফরাসি বিপ্লবের পরেও কিন্তু সেখানে রাজতন্ত্র কায়েম হয়েছে, ফ্যাসিবাদ এসেছে। অনেক বড় বড় বিপ্লবের পরেও কিন্তু আবার উল্টো দিকে পরিস্থিতি হাঁটা দেয়। সেটা হচ্ছে যারা পরিচালনার সঙ্গে যুক্ত থাকে, যারা দায়িত্বে যায়, সেই মানুষগুলো ঠিকভাবে তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা আছে কিনা, ফ্যাসিবাদ বিরোধী চেতনা আছে কিনা, সেটা আমাদেরকে বিবেচনায় রাখতে হয়। পদ্ধতিগত তো কিছু ত্রুটি আছে, সেগুলো সংশোধন করা দরকার। যেননা আমরা আমাদের যে এই সংবিধানে যে ব্যবস্থাটা ছিল, আমরা ৯০ এর পরে যে ব্যবস্থা কায়েম করেছিলাম, এটা হচ্ছে যে রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা তুলে এনে প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত করা হয়েছিল। অর্থাৎ প্রধানমন্ত্রী অনেকটা রাজতান্ত্রিক ক্ষমতার কাছাকাছি বাংলাদেশের সংবিধানে তাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে। সুতরাং এটা কিন্তু সত্যিকার যেটা ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট বা পার্লামেন্টারি সিস্টেম যেটা আমরা বলি, সরকার, প্রধানমন্ত্রী সহ পুরো সরকার সংসদের কাছে জবাবদিহি থাকবে, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি না।
তো ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে আমরা এটাকে শুদ্ধ করতে পারতাম, সংশোধন করতে পারতাম। কিন্তু সেটা আমরা না করে আমরা মাথা কেটে ফেলার দিকে চলে গিয়েছি। মাথা ব্যথার রোগীকে মাথা কেটে ফেলার দিকে চলে গিয়েছি। যেমন একটা সকলে আন্দোলনের মধ্য দিয়ে তারপরে সমঝোতার মধ্য দিয়ে আমরা নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা আমাদের সংবিধানে আমরা স্থাপন করেছিলাম এবং তার অধীনে অনেকগুলো ইলেকশন হয়েছে। এর কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো ছিল। ত্রুটি বিচ্যুতি প্রয়োগের মধ্য দিয়ে এই ত্রুটি বিচ্যুতিগুলো আসে, চোখে পড়ে, ধরা পড়ে এবং সেগুলোকে শুদ্ধ করা যায়, সংশোধন করা যায়। কিন্তু যখন এই ত্রুটি বিচ্যুতি কিছু দেখা দিল, এই ত্রুটি বিচ্যুতিকে অজুহাত করে পুরো সিস্টেমটাকে তুলে দিয়ে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হলো। এই যে ব্যবস্থা করা হলো সেই ব্যবস্থা কিন্তু আসলে নির্বাচন ব্যবস্থাটাকেই পুরো তুলে দেওয়া হলো। প্রথমে হচ্ছে যে একতরফা ইলেকশন, তারপরে হচ্ছে বিরোধী দলকে পার্টিসিপেট করার নানাভাবে সুযোগ না দেওয়ার নির্বাচন, তারপরে রাতের বেলা ভোট করার নির্বাচন, 151 অতিরিক্ত মানে যতটা সরকার গঠনের জন্য প্রয়োজন সেই সিটগুলো একতরফাভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষিত করে দেওয়ার নির্বাচন, এগুলো হয়েছে এই সমস্ত প্রহসন হয়েছে। তো সুতরাং এই পদ্ধতিগত ত্রুটিগুলো তো দূর করা দরকার। সেই সাথে যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত হবে তাদেরকেও পরিবর্তন করা, শুদ্ধ করা, তাদেরও সংস্কার করা দরকার। রাজনৈতিক দলগুলোরও সংস্কার করা দরকার। শুধু শুধু রাষ্ট্রীয় সংস্কার দিয়ে কিন্তু এই বা রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় স্ট্রাকচারের আইন কানুনের সংস্কার দিয়ে শুধু হবে না। যারা এই ব্যবস্থাকে পরিচালনা করবে সেই রাজনৈতিক দলগুলোরকেও কিন্তু সংস্কার করা দরকার আছে বলে মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। এ শোয়েব, আমি জি, আমি মারুফ কামাল ভাইয়ের সাথে একটু ১ টা মিনিট যদি একটু আপনি জি, অনুমতি দেন, সিউর। আমি একটু যোগ করি যে এখানে মানে সংস্কার ভার্সাস নির্বাচনের কথাটা আসছে। আমরা যদি বিএনপি একটু মোর কেয়ারফুলি দেখি, দেখেন আপনি বিএনপির একটা ৩১ দফা কর্মসূচি আছে। যেটি এখনকার সময় বিএনপি এটা নিয়ে জনসংযোগও করতেছে। তো এখানে ৩১ দফা একটা খুব চমৎকার জিনিস আছে। আপনি যদি ৩১ দফার ২য় দফায় যান, তাহলে বিএনপি বলতেছে যে তারা একটা বহুত্ববাদী রেইনবো নেশন তৈরি করতে চায়। যেখানে বিভিন্ন চিন্তা এবং মত একসাথে থাকবে। এবং তারপর তারা এখানে বলতেছে যে এইজন্য অব্যাহত আলোচনা, মত বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাইতে হবে। দেখেন এখানে একটা খুব চমৎকার পয়েন্ট ইউজ করছে তারা। সেটা হচ্ছে তারা একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করতে চায়। তো সোশ্যাল কন্ট্রাক্ট কি? যেটা মারুফ কামাল ভাই বলতেছে যে রাজনৈতিক দলেরও সংস্কার হইতে হবে। আমাদের চিন্তাধারার মধ্যে সংস্কার হইতে হবে। আমাদের একটা কনসেনসাসে আসতে হবে। তাহলে সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে যে আমি একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠতে চাই। এবং পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে ওঠার জন্য আমার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা হবে। আমার পেশাজীবী নাগরিকদের সাথে আলোচনা হবে, ছাত্রদের সাথে আলোচনা হবে, শ্রমিকদের সাথে আলোচনা হবে। এবং আমার একটা কনসেনসাসের জায়গায় গিয়ে দাঁড়াবো। আমি কিভাবে আমাদের পলিটিক্যাল সিস্টেমকে ডেভেলপ করতে চাই। এখন বিএনপি কেন সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলতেছে? তারা যখন সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলতেছে, তারা কিন্তু এগ্রি করতেছে যে আমার ডেমোক্রেসিতে প্রবলেম আছে। কারণ আমি যদি অলরেডি একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠি, তাহলে তো আমার সোশ্যাল কন্ট্রাক্ট অলরেডি আছে। আমার জাস্ট শুধু সেই নর্মটাকে হয়তো কিছুটা ডেভেলপ করতে হবে। কিন্তু তারা এখানে এগ্রি করতেছে যে সোশ্যাল কন্ট্রাক্ট নাই। ৯০ এর পরে কিন্তু ওই যে বিভিন্ন যারা একসাথে আন্দোলন করছে তাদের একটা রূপরেখা ছিল। সেই রূপরেখা কিন্তু আমরা আমরা গণতান্ত্রিক রাজনীতিতে এটাকে আনতে পারি নাই। তো এই যে ভ্যাকুয়াম, এটাকে বিএনপি অ্যাড্রেস করতেছে এবং তারা বলতে চাইতেছে যে আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্ট দরকার। এখন দেখেন বিএনপি যখন আবার এই কথা বলে যে সংস্কার হচ্ছে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা করবে এবং আপনারা আগে নির্বাচন দিন তারপর আসা সংস্কার করবে। তার এই বক্তব্য কিন্তু তার নিজের সোশ্যাল কন্ট্রাক্টের এই যে পারসেপশন তার সাথে কন্ট্রাডিক্ট করে। কারণ সোশ্যাল কন্ট্রাক্ট মানে তো এই না যে আপনি হচ্ছে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তারপর সেখানে যে কনস্টিটিউশন সংশোধন করবেন। এটারে তো সোশ্যাল কন্ট্রাক্ট বলে না। সোশ্যাল কন্ট্রাক্ট তো মানে হচ্ছে যে আপনি একটা রাজনৈতিক দল হিসাবে অথবা রাষ্ট্রের নাগরিক হিসাবে একটা আলাপ আলোচনা শুরু করবেন। এটা রাজনৈতিক দলের অভ্যন্তরে হবে, বাইরে হবে, ভিন্ন, ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হবে, আপনার সাথে আমার হবে, আমার সাথে মারুফ কামাল ভাইয়ের হবে এবং আমরা এই সামগ্রিক আলোচনার মধ্য দিয়ে একটা কমন নর্মে পৌঁছাবো। যে ওকে দিস ইজ মাই কান্ট্রি। এখানে এই নর্মটুকু দরকার। আমি চুরি করে নির্বাচন করব না। আমার রাজনীতিতে সহিংসতা আসবে না। এটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট। এর পক্ষে আমি আনকন্ডিশনালি দাঁড়াবো। এই যে পারস্পরিক সম্পর্ক তৈরি, পারস্পরিক সমঝোতা তৈরি, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি, এটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। তা আমি যদি এই সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করতে চাই, তাহলে রাজনৈতিক দল হিসাবে এবং নাগরিক হিসাবে আমাদের এই আলাপ আলোচনাটা শুরু করতে হবে। আমি খুব স্পষ্টভাবে এটা বলতে চাই যে অন্তর্বর্তী সরকার এই যে তারা বলল যে তারা একটা সংস্কার প্রস্তাব দিল এবং তারপর বলল এটা নিয়ে আমি সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করব। আমার বোধ হয় যে এই আলাপ আলোচনাটা সোশ্যাল কন্ট্রাক্ট বিল্ডিং এরই একটা প্রসেস। এটা নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত না। আমাদের কোয়েশ্চেন তুলতে হবে যদি এই আলাপ আলোচনা বাদ পড়ে। যদি আমি দেখি এই আলাপ আলোচনায় বিএনপিকে বাদ দিয়ে তারা নিজেদের মতো করতে চায়, জামাতকে বাদ দিয়ে তারা নিজেদের মতো করতে চায়,
অথবা কোনো একটা স্পেসিফিক গ্রুপকে বাদ দিয়ে তারা নিজেদের মতো করতে চায়, তখন আমরা সমালোচনা করব যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে না, এখানে সবার অন্তর্ভুক্তি হচ্ছে না। কিন্তু এই আলাপ আলোচনা আমাদের জন্য জরুরি। আমরা আবার নতুন করে শুরু করতে চাই না। আমরা চাই যে যেই অপশনটা আমাদের সামনে আসছে, যে সুযোগটা আমাদের সামনে আসছে, আমরা যেন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার যোগ্যতার দিক দিয়ে একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমরা করতে পারি জাতীয়ভাবে। তো আমার বোধ হয় যে বিএনপি তার ৩১ দফায় কিন্তু টু দ্য পয়েন্টে বলতেছে যে আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্ট দরকার। আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হলো বাস্তব ক্ষেত্রে এটাকে ফলো আপ করা, এটার সাথে কন্ট্রাডিক্ট না করা। জি, জনাব মারুফ কামাল খান, ডক্টর মির্জা গালিব বিএনপির ৩১ দফা যেটি লিখিত এবং বিএনপির নেতারা মুখে যেটি বলছেন তার সাথে একটি কন্ট্রাডিক্ট ইঙ্গিত করেছেন। না, আপনি আমার কি কাছে একমত? মনে হয় না কন্ট্রাডিকশন আছে। ব্যাপার হচ্ছে রাজনৈতিক দলের তো কতগুলো কার্যধারা থাকে, কতগুলো কৌশল থাকে, এবং বাস্তব পরিস্থিতি, অতীতের অভিজ্ঞতার আলোক সবকিছু মিলিয়ে তারা কতগুলো কর্মসূচি নির্ধারণ করে, তাদের বক্তব্য তারা উপস্থাপন করে। এখানে কন্ট্রাডিকশন আছে বলে আমার কাছে মনে হয় না, কেননা যেটা সোশ্যাল কন্ট্রাক্টের কথা যেটা বিএনপির ২১ দফায় বলা হয়েছে বা যেটা মির্জা গালিব বললেন, সেটা তো আজকেই হয়ে যাবে এমন কোনো কথা না। এটা একটা প্রক্রিয়া, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা শুরু হবে, সূচনা হবে, সূত্রপাত হবে। সেটা সূত্রপাত ইতিমধ্যে হয়েছে। এই যে আজকে বিতর্ক শুরু হয়েছে সারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর, এটাকে কিন্তু এই বিতর্কগুলো কিন্তু এটা এই সোশ্যাল কন্ট্রাক্টের সূচনা। এটা বৈরিতার দিকে না নিয়ে গিয়ে এটাকে একটা বিতর্ক হিসেবে দেখা, মতামত হিসেবে দেখা, মতামতের প্রতিযোগিতা হিসেবে আমরা দেখতে পারি, এবং এর মধ্য দিয়ে সঠিক বিষয়টা বেরিয়ে আসবে। এটা এখন সবচেয়ে যেটা সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তারা কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষ না। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষ না, তারা কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবে না, তারা কোনো ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। সুতরাং এটা একটা, তারা এই ধরনের আলোচনার সূচনা যেটা সূত্রপাত যেটা করতে চাচ্ছে সেটা একটা। জনাব মারুফ কামাল খান, আপনি বলছেন তারা প্রতিদ্বন্দ্বিতা বৈরিতার দিকে যাচ্ছে না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাত একসাথে দীর্ঘদিন জোটবদ্ধ ছিল, যুগপৎ আন্দোলন করেছে, সরকার গঠন করেছে, কিন্তু এই অগস্ট পরবর্তী বা জুলাই পরবর্তী বিপ্লবের সময় অতি সম্প্রতি যেমন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ কিছুদিন আগে বক্তব্যে বলেছেন যে একটি দল ব্যাংক দখল করছে এবং কারা পায়ের হাতের রক কেটে দেয় তা আমরা জানি। তারপর এর জবাবে আবার জামাতের আমির বলেছেন যে ইসলামী ব্যাংক কেউ দখল করেনি, এটি মায়ের কোলে ফিরে এসেছে, এবং জামাতের পক্ষ থেকে অনেকগুলো বক্তব্য দেওয়া হচ্ছে চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, এই ধরনের দখল। আপনি কি মনে করেন না যে এটা একটা বৈরিতার দিকে গিয়েছে অলরেডি? না, বৈরিতার দিকে গিয়েছে এটা বলা ঠিক হবে না। ধরেন আগের পরিস্থিতিটা তো এখন নাই। এখন এক সময় তো ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আন্দোলন লড়াই চলছিল তখন জামাত এবং বিএনপি তো মিত্রই ছিল, তারা একত্রে আন্দোলন করেছে, কখনো কখনো জোটবদ্ধ ছিল, কখনো জোটের বাইরে থেকে আলাদাভাবে কি বলে ওটা যুগপৎ কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন হয়েছিল। এখন সেই অবস্থাটা নাই, এখন ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। এখন রাজনৈতিক দলগুলো তো অন্যভাবে চিন্তা করছে, তারা মনে করছে আমরা হয়তো আলাদাভাবে ইলেকশন করবো। রাজনৈতিক দলের চিন্তাগুলো তো আমার জানা নাই, বা স্ট্র্যাটেজি গুলো আমার জানা নাই। তারা হয়তো ভাবছে আমাদের প্রত্যেকের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রাজনৈতিক অঙ্গনে গিয়ে, নির্বাচনের মাঠে গিয়ে। সুতরাং প্রত্যেকে একে অপরকে প্রতিপক্ষ মনে করে হয়তো কিছু রাজনৈতিক বক্তব্য আসছে। আবার পরিস্থিতি পরিবর্তন হলে আবার তারা এই বক্তব্যগুলো নাও আসতে পারে। তবে আমি মনে করি যে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে আমরা খুবই খারাপ নজির আমাদের আছে, অভিজ্ঞতা খুব খারাপ। কেননা রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক সংস্কৃতি যে একেবারে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আওয়ামী লীগ যেটা করেছিল। সদ্য সাবেক পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিনিয়ত বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে কুরুচিপূর্ণ শুধু মন্তব্য বেগম মিডিয়ার সামনে খালেদা জিয়া যেহেতু বড় দল, তাকে সবচেয়ে বেশি আহত করেছে, সবচেয়ে বেশি আক্রমণ করেছে, কিন্তু এহেন কোনো প্রতিপক্ষ নাই, ভিন্ন মত নাই যাকে তিনি কুৎসিত ভাষায়, আজে বাজে ভাষায়, নোংরা ভাষায় আক্রমণ করেননি। তো সুতরাং এই যে এর মাধ্যমে ওই দলটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে সবচেয়ে বেশি কলুষিত করে ফেলেছে। সুতরাং এই অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং এইভাবে যাতে আবার রাজনৈতিক সংস্কৃতি কলুষিত না হয় সেদিকে কিন্তু রাজনৈতিক দলগুলোর নজর রাখা উচিত, সব সব পক্ষ নজর রাখা উচিত বলে আমি মনে করি। প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, ভিন্ন মত থাকবে, সমস্ত দল তারা এক দল হয়ে যাবেন, প্রত্যেকের আলাদা আলাদা কর্মসূচি থাকবে, আলাদা বিভিন্ন ইস্যুতে আলাদা আলাদা মতামত থাকবে, আলাদা আলাদা কৌশল থাকবে, সেটা থাকবে। কিন্তু তার সেখানে সৌজন্য, বিনয়, ভদ্রতা, পারস্পরিক যে মর্যাদা বোধ, সেটা যাতে বজায় থাকে, সেটা আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গে যাই।
অনেকেই অভিযোগ করছেন যে এই জুলাই বিপ্লবের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি আছে সেখানে জামায়াতের অনেক বেশি প্রভাব আছে এবং জামাত সংস্কারের কথা বলে এই সরকারের মেয়াদ বৃদ্ধির একটি চক্রান্তে লিপ্ত আছে, যেন পরোক্ষভাবে একটি ছায়া সরকার হিসেবে জামাত বাংলাদেশের কোনো না কোনো ভাবে ক্ষমতার প্রাণকেন্দ্রে থাকতে পারে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুব ইন্টারেস্টিং ষড়যন্ত্র তত্ত্বের মতো মনে হচ্ছে। দেখেন আমি এই মারুফ কামাল ভাইয়ের আগের প্রশ্নে যাই। উনি যেটা বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একটা সময়, বিশেষ করে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যেভাবে তারা আচরণ করত অত্যন্ত নিচু জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং আপনি আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের মেকিং যদি দেখেন, তার প্রসিডিউর যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে সে প্রসিডিউরের একটা পার্ট হলো যে জামাত এবং শিবিরকে এবং পরবর্তীতে বিএনপিকেও শুরু হয়েছে জামাত এবং শিবির দিয়ে, তারপর হচ্ছে বিএনপিকে। যে আপনি কোনো একটা ঘটনা ঘটলো, আপনি খুব কোনো প্রকার হিসাব ছাড়া, ক্যালকুলেশন ছাড়া, কোনো সাবস্টেনশিয়াল এভিডেন্স ছাড়া আপনি দোষ দিয়ে দিলেন এটা বিএনপি করছে অথবা এটা জামাত করছে, এটা শিবির করছে, তাই না? আপনার ওই যে রানা প্লাজার যেই ঘটনা ঘটলো, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে কি জামাত শিবিরের ধাক্কা দিয়ে ফেলায় দিচ্ছে। মানে খুব ফানি, কিন্তু আপনি দেখবেন যে রাজনৈতিক সংস্কৃতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই যে ব্লেম করা, যে ধরেন যে আপনি এবং তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী জাসদের হাসানুল হক ইনু তার এক প্রোগ্রামে বলেছেন যে বৈশ্বিক জলবায়ু বৃদ্ধির জন্য জামাত শিবির দায়ী। খুবই ফানি, মানে আপনার কাছে মনে হবে যে মানে মানুষ এগুলো কিভাবে বলে, কিন্তু বাট দে অ্যাকচুয়ালি ডিড দ্যাট। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের যে মেকিং বাংলাদেশে, সেই মেকিংটা কিন্তু মূলত এভাবে হইছে যে আপনি বিরোধী দলকে কোনো প্রকার বাছ বিচার ব্যতি রেখে আপনি সকল কিছুর জন্য ব্লেম করবেন। যে একজনকে আপনি স্কেপগোট বানাবেন। এটা শুরু হয়েছে জামাত দিয়ে। জামাতকে একসময় বলছে টেররিস্ট, তারা জঙ্গি। তারপর আপনি খেয়াল করে দেখবেন যে তার কিছুদিন পরে বিএনপিকেও তারা টেররিস্ট বলছে। বিএনপিকেও তারা জঙ্গি বলছে। তাই না? তৎকালীন প্রধানমন্ত্রী বলছে, "বিএনপির সাথে কি আলোচনায় বসবো আমরা? এরা তো সন্ত্রাসী।" তো এই যে রাজনৈতিক কালচার, আমাদের এই রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে খুব ক্লিয়ারলি দেখতে হবে যে হোয়াটস হ্যাপেনিং। যেমন ধরেন এই যে প্রশ্নটা যে এখানে জামাত আছে। তো আপনি অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা হইছে তাদের মধ্যে কি জামাত ইসলামের কোন লোক আছে? জামাত ইসলামের পার্টি অ্যাফিলিয়েটেড কেউ আছে? আমি তো কাউকেই দেখতেছি না। তাহলে আপনি কিভাবে বলবেন এটা জামাত ইসলামের সরকার? তাহলে এটা হচ্ছে জাস্ট মূলত একটা ব্লেম গেম খেলা। আমার বোধ হয় যে এই ব্লেম গেম থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আপনার যদি মনে থাকে যে আন্দোলন যখন একেবারে শেষের দিকে, আপনার মোটামুটি ধরেন যে ক্লোজ হয়ে আসতেছে, এক দফা কর্মসূচি যাচ্ছে, তখন হচ্ছে শেখ হাসিনা আপনার জামাতকে নিষিদ্ধ করল। তাই না? কেন নিষিদ্ধ করল? সে সেই পুরাতন কার্ড খেলতে চাইছে। সে মনে করছে যে আমি যদি এখন জামাতকে নিষিদ্ধ করি, তাহলে সমাজে যে শ্রেণী জামাত ইসলামকে পছন্দ করে না, তারা হচ্ছে আমাকে সমর্থন দিবে। তো এই যে রাজনীতি, আমার বোধ হয় যে এই রাজনীতির অবসান হওয়া উচিত এবং ফ্যাসিবাদের পরে আজকের জায়গায় আমাদের এই রাজনীতিতে আর ফেরত যাওয়া উচিত না। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। দেখেন এটা খুব বড় জিনিস। যে আপনি যদি আপনার নিরাপত্তা চান, তাহলে আপনাকে আমার নিরাপত্তার জন্য দাঁড়াইতে হবে। আপনি যদি আপনার মৌলিক মানবিক অধিকার চান, তাহলে আপনাকে আমার মানবিক অধিকারের পক্ষে দাঁড়াইতে হবে। কারণ আজকে আমি যদি আমার মানবিক অধিকারের ক্ষেত্রে আমি অপ্রেসড হই, কালকে কিন্তু আপনি হবেন। তাই না? যে বিএনপি যদি মনে করে যে জামাত অপ্রেসড হলে আমার কোনো প্রবলেম নাই। কারণ এটা তো ওইখানে থেমে যাবে না। আগামী দিনে বিএনপির উপরে আসবে। আওয়ামী লীগ তো এক্সাক্টলি তাই করছে। তাই না? আবার জামাত যদি মনে করে যে না, এটা বিএনপির উপর দিয়ে যাচ্ছে না, এখন ওকে, তাহলে এটা হবে না। আপনাকে এটা বলতে হবে যে আমরা যারা বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তা থেকে সামনে রেখে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে রাজনীতি করি, আমাদের প্রত্যেকেরই একজনের আরেকজনের রাইট, অধিকার, সম্মান, মর্যাদা, গণতান্ত্রিক স্পেস, এটার প্রতি রেসপেক্টফুল হইতে হবে এবং এর জন্য দাঁড়াইতে হবে। আমার নিজের ঘরে আগুন না লাগলে আমি চুপ করে বসে থাকবো, তাহলে একদিন আসলে আপনার ঘরেই আগুন লাগবে। তো আমার বোধ হয় যে এই কারণে এখনকার যে রাজনৈতিক সংস্কৃতি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা উচিত যে যেই এলিমেন্ট গুলো হচ্ছে ফ্যাসিবাদকে তৈরি করছে, সেই এলিমেন্ট গুলো যেন আমরা নিজেরা আবার রাজনীতিতে নিয়ে না আসি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মারুফ কামাল খান, আপনি কি মনে করেন যে বিএনপির যে বর্তমান নেতৃত্ব আছে বা বিএনপি এজ এ হোল জনগণের বা ছাত্র জনতার পালস বুঝতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে? আপনাকে আমি কিছু উদাহরণ দেই। যেমন এই বিপ্লব পরবর্তী ছাত্র জনতা প্রেসিডেন্ট হিসেবে চুপ্পুকে রাখতে চায়নি। তারা এক সময় বঙ্গভবনে গিয়েছে তাকে অপসারণের জন্য প্রেসার ক্রিয়েট করতে, এবং অনেকেই বলেন যে সেটি সম্ভব হয়নি বিএনপির অনীহার কারণে। বিএনপি চুপ্পুকে রাখতে চেয়েছে। তারপরে স্টুডেন্টরা দাবি করেছে যে এই বর্তমানের যে সংবিধান আছে এটি একটি বিভাজনের সংবিধান। সেখানে অনেকগুলো বর্তমান ৭২-এর সংবিধান প্রণয়নের সময় থেকে এর মূলনীতি থেকে শুরু করে বাংলাদেশকে জাতিগতভাবে বিভক্ত করে রাখার একটি সংবিধান। এই সংবিধান বাতিল হোক। বিএনপি এই সংবিধান পুরোপুরি বাতিল চায় না, তারা কিছু সংশোধন হয়তোবা চায়। তারপর জুলাই প্রক্লেমেশনে আসেন। বিএনপি ছাড়া বাকি যে অংশীজনরা আছে এই আন্দোলনে,
তারা সবাই জুলাই প্রক্লামেশনের পক্ষে। বিএনপি জুলাই প্রক্লামেশনের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব মাত্র বলেছেন যে এটার দরকার কি, 5 মাস হয়ে গেছে। ডক্টর ইউনূসের সাথে মিটিং এর পরে বলেছেন। তারপরে এই ধরনের যে উদাহরণগুলো আছে, বড় স্টেপ গুলো আছে বা কনসিকুয়েন্স গুলো আছে এই গণ অভ্যুত্থানের পরে, সবগুলোতেই বিএনপি অন্য সবার থেকে একটু আলাদা অবস্থান নিয়ে একটু ধীরগতির একটা পন্থা অবলম্বন করছে। আপনার কি মনে হয় বিএনপি ছাত্র জনতা পালস বুঝতে সমস্যা হচ্ছে? না, এইভাবে আমি দেখি না। ছাত্র জনতার পালস বুঝতে অসুবিধা হচ্ছে বা অপারগ হচ্ছে, এইভাবে আমি বিএনপি তো ওয়ান অফ দি বড় পার্ট ছিল তার গণ অভ্যুত্থানে। তাতে তো আর অসুবিধা ছিল। 16 বছর ধরে বিএনপি আন্দোলন করে এসছে, জামাত ইসলামী করেছে, অন্যান্য রাজনৈতিক দল করেছে। ছাত্র জনতার যে আন্দোলন, এটা তো চূড়ান্ত পর্যায়ে এসে এটাকে এক দফার আন্দোলনে আহ, উন্নীত হয়েছে, পরিবর্তিত হয়েছে। সুতরাং এই যে ছাত্র জনতা, এই ছাত্র জনতার মধ্যে বিএনপি সমর্থক আছে, জামাতে ইসলামীর সমর্থক আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক আছে। তারা তো কোনো দলীয় সংগঠন ছিল না। এটা একটা কম্পোনেন্ট হচ্ছে আহ, বা- কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের একটা কম্পোনেন্ট। আপনি যদি খুব ইয়ে করে বলেন, শেষের দিকে এটা তারা শেষের পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে এসে তারা হয়তো কেন্দ্রীয় চরিত্রে উন্নীত হয়েছে, কিন্তু তারাই তো সব না, সবাই মিলেই তো আন্দোলনটা করেছে, যার কারণে এটা ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র গণ আন্দোলন, এবং সকলকে নিয়েই কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হবে, কাউকে বাদ দিয়ে কিন্তু ছাত্ররা কিন্তু কিছু করতে পারবে না। বাচ্চা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত সংস্কার, সমস্ত ইয়ে করে ফেলবে, এটা সম্ভব না। বাস্তবতা হচ্ছে সকলকে নিয়ে আন্দোলন সফল হয়েছে, সকলকে নিয়ে গণ অভ্যুত্থান সফল হয়েছে, এবং সকলের মতামতের ভিত্তিতে কিন্তু পরিবর্তনগুলো যা যা কাঙ্ক্ষিত বেরিয়েছে। ঐক্যমত ছাড়া কিন্তু কিছু করা যাবে না। যেমন নির্বাচনের তারিখ ঠিক করা থেকে আরম্ভ করে, নির্বাচনের তো আপনি একটু আগে বললেন যে একটা পথরেখা, একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট ডেট তো কেয়ারটেকার সরকারের প্রধান, কেয়ারটেকার না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস দিয়েছেন। কিন্তু এটা কিন্তু শুধু ডক্টর ইউনূস একা দেওয়ার ব্যাপার নয়, এটা কিন্তু সমস্ত যারা স্টেক হোল্ডার আছে তারা সকলে মিলে কিন্তু একটা নির্বাচনের সময়সীমা, সম্ভাব্য সময়সীমা, একটা তারিখ এটা ঠিক করতে, এবং অন্যান্য বিষয়েও তাই। এই সরকার কিন্তু আমি আগেও বলেছি, এ সরকার হচ্ছে জনসম্মতির সরকার। জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো বা সামরিক বাহিনী বলেন, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো বলেন, আন্দোলনকারী ছাত্র সমাজ বলেন, সকলে মিলে সকলের সম্মতির ভিত্তিতে এই সরকার স্থাপিত হয়েছে। সুতরাং এখানে বিএনপি এই চেতনা থেকে সরে গেছে, বিএনপির চেতনা আলাদা, ওইভাবে মানে আমার মনে হয় বিভাজন করা এটা ঠিক হবে না। এখানে বিএনপিকে ধারণ করতে হবে, এবং বিএনপিকেও যে অন্যান্য গোষ্ঠীগুলোকে অ্যাকোমোডেট করতে হবে, ধারণ করতে হবে, এবং পরস্পর গিভ অ্যান্ড টেকের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে, ছাড় দেওয়ার মধ্য দিয়ে, কেউ কিছু ছাড়বে, কেউ কিছু গ্রহণ করবে, কেউ কিছু বর্জন। ঠিক জি, আছে। আপনি ঠিক আছেন। জনাব মারুফ কামাল খান, আপনাকে ধন্যবাদ। জি। আপনি বলছিলেন এই আন্দোলনে বিএনপির সম্পৃক্ততার কথা। আমরা যদি একটু ট্র্যাক রেকর্ড চেক করি, জুলাই আন্দোলনের সময় 17ই জুলাই বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তারপরে 15ই সেপ্টেম্বর সরকার, ফ্যাসিবাদী সরকার পতনের পরে তিনি বলেছেন যে তৎকালীন তথ্য মতে উনি বলেছেন যে আমাদের কাছে তথ্য আছে এই আন্দোলনে শহীদ হয়েছেন 875 জন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, যদিও প্রকৃত সংখ্যা পরবর্তীতে আরো বেশি পাওয়া গিয়েছে, 2000-এর অধিক। তো তার মধ্যে উনি বলেছেন এই 875 জনের মধ্যে 422 জন হচ্ছে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো আপনি কি মনে করেন, যিনি 2 মাস আগে বললেন যে বিএনপি এই আন্দোলনের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, যদিও নৈতিক সমর্থনের কথা উনি বলেছেন, কিন্তু বলেছেন কোনো ভাবে সম্পৃক্ত না, আবার ঠিক 2 মাস পরে যখন পট পরিবর্তন হয়ে গেল উনি বলছেন যে এই আন্দোলনে যত শহীদ হয়েছেন তার অর্ধেকের বেশি বিএনপি করেছে। না, তো এটাকে আপনি না, এর মধ্যে না, এটার মধ্যে কোনো পরস্পর বিরোধিতা নয়। এটা একটু ব্যাখ্যাটা একটু সঠিক হয়নি। সেটা হচ্ছে মির্জা আলমগীর যেটা বলেছিলেন, আমার যতটুকু মনে পড়ে, স্মরণে আছে, সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে কোটা আন্দোলন, ওটা কিন্তু তখন পর্যন্ত কোটা আন্দোলন ছিল, কোটা 17ই জুলাই, জি, কোটা আন্দোলন, জি। কোটা বিরোধী আন্দোলন ছিল। তিনি বলেছেন যে ছাত্ররা যে কোটা বিরোধী আন্দোলন করছে, এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন, সহানুভূতি আছে, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে বা সরাসরি এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি না। দুটা কিন্তু দুই বিষয়। কোটা বিরোধী আন্দোলনে আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না, আমাদের সমর্থন আছে, সেটা এক বিষয়। কিন্তু এই গণ আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা নাই, এরকম কথা তিনি কখনো বলেন।
বিএনপি তো আন্দোলনে ছিলই, কর্মসূচির মধ্যে তো ছিলই, কম বেশি কর্মসূচির মধ্যে ছিল, ব্যর্থ হয়েছে, সফল হতে পারে নাই। 28 তারিখে তারা অনেক বড় আন্দোলন করার চেষ্টা করেছে, সফল হতে পারেন। তো তাই এটা কিন্তু চলমান প্রক্রিয়ার মধ্যেই ছিল। তারপরে যখন এটাকে এক দফার আন্দোলনে চলে গেল, ফ্যাসিবাদ ছাত্রদের আন্দোলন যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ উৎখাতের আন্দোলনের দিকে গেল, তখন কিন্তু সকলে মিলে এর মধ্যে পার্টিসিপেট করেছে। সুতরাং বিএনপি ছিল না, তারা আন্দোলন বিরোধিতা করেছে, এইভাবে ব্যাখ্যা করাটা ঠিক হবে না আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে একটু চলে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। আমি একটু এই প্রসঙ্গে একটু জি যদি জি জি, আমি কাইন্ডলি এই বলুন। প্রসঙ্গে একটু বলে নিই, তাহলে আমার বোধহয় খুব ভালো হয়। তা আমি বোধহয় যে আমি আপনার যে প্রশ্নের যে প্রেমিস, আমি আমি সেটাকে আসলে সাপোর্ট করব না। আমি বলব যে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে আমরা ২ টা ভাগে আসলে ভাগ করতে পারি। একটা ভাগ হলো আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ছিল তার এগেইনস্ট এ দাঁড়িয়ে যে রাজনৈতিক সংগ্রাম, একটা লম্বা সময় পর্যন্ত হইছে। এটা তো ১-২ দিনের সংগ্রাম না। এই টোটাল ১৬ বছরেই রাজনৈতিক স্পেসে যারা বিরোধী দল ছিল বিএনপি এবং জামাত, তারা একটা লম্বা সময় সরকারের এবং বিরুদ্ধে আন্দোলন এই করেছে। আন্দোলনই কিন্তু পতনের পটভূমি তৈরি করেছে। এক্সাক্টলি। তো এটা হচ্ছে একটা স্টেপ, এবং দ্বিতীয় স্টেপ হলো যে খুব স্পেসিফিকলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে কোটা আন্দোলন শুরু হয়েছে, এবং সেই কোটা আন্দোলন তারপর ৯ দফায় গেল, তারপর 9 দফা থেকে আপনার ১ দফায় গেল, এবং তার মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। এবং এই দ্বিতীয় ফেজের যে আন্দোলন, সেখানে এই আন্দোলনের নেতৃত্ব রাজনৈতিক দল দেয় নাই। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। তার মধ্যেও আপনার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। কিন্তু মূলত এটা একটা নন পলিটিক্যাল জায়গা থেকে এই নেতৃত্ব তারা দিচ্ছে। কিন্তু এই আন্দোলন যখন একটা সার্টেন লেভেলে গিয়ে দাঁড়াইছে, তখন সমাজের সকল মানুষ, সকল রাজনৈতিক দল সেখানে এসে দাঁড়িয়েছে। তো আমি বোধহয় যে খালি খালি আন্দোলনের খালি খালি কন্ট্রিবিউশনের জায়গা রাজনৈতিক থেকে খালি রাজনৈতিক দল না, সাধারণ মানুষ এসছে, মেয়েরা এসছে, সাধারণ মানুষ, শ্রেণী গৃহবধূরা এসছে, পেশার মানুষ, শ্রেণী পেশা এক্সাক্টলি, নির্বিশেষ সবাই। এবং সব শেষে সশস্ত্র বাহিনী এটাতে এক ধরনের সমর্থন, এক ধরনের মদত দেশপ্রেমিক অংশ তারা দিয়েছে। না হলে তো এত দ্রুত এটা এক্সাক্টলি। সফল হতো না। এক্সাক্টলি। তো সেই জায়গা থেকে আমার বোধ হয় যে আমরা গণ অভ্যুত্থানটাকে কোনো একটা স্পেসিফিক গ্রুপের কাছে গিয়ে আমরা এটাকে ব্র্যাকেটেড করব না। বরং আমরা খুব স্পষ্টভাবে এখানে সবার কন্ট্রিবিউশনের জায়গা দেখব। কিন্তু এই জায়গায় আমি 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 মারুফ ভাইয়ের সাথে 100% এগ্রি করি। কিন্তু একটা জায়গায় আমার দ্বিমত আছে বিএনপির জায়গাটাতে। দেখেন, এখানে খুব ২ টা ইম্পোর্টেন্ট জিনিস, যে এখনকার যে রাজনৈতিক অ্যাসপিরেশন তৈরি হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। এই রাজনৈতিক অ্যাসপিরেশন কি? আমরা ফ্যাসিবাদ থেকে বের হয়ে আসছি। যেই জিনিস এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করছে, আমরা সেটাকে নেগেট করতে চাই। এখানে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন আছে। আমরা এটাকে নেগেট করতে চাই, তাই না? সেখানে আমরা একটা তরুণ প্রজন্মের আগামী দিনের নতুন রাজনীতি তৈরি করতে চাই। এই যে রাজনীতির এক্সপ্রেশন, এই জায়গাতে আপনি যদি বিএনপিকে জিয়াউর রহমানের জায়গা থেকে দেখেন, তাহলে আপনি একটা খুব অসাধারণ মিল পাবেন। দেখেন, আওয়ামী লীগের রাজনীতি যখন ফ্যাসিজমের মধ্য দিয়ে শেষ হয়ে গেল, আওয়ামী লীগ তো বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, তাই না? তার এগেইনস্টে তো জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ টার্ম কয়েন করছেন। এবং আপনি যদি জিয়াউর রহমানকে দেখেন, উনি আসছেন আর্মি থেকে। কিন্তু সেনাবাহিনী থেকে আসার পরেও কিন্তু উনি একটা বহুদলীয় গণতন্ত্র তৈরি করছেন এখানে। এটা কিন্তু দুনিয়াতে খুব রেয়ার যে আপনি মিলিটারি থেকে আসছেন, কিন্তু আপনি হচ্ছে মিলিটারি রুলে গেলেন না। আপনি সেখানে একটা ডেমোক্রেটিক রুল আনলেন। এটা খুবই এক্সেপশনাল ঘটনা। তারপর দেখেন, দ্বিতীয় এক্সেপশনাল ঘটনা হলো যে আমরা আজকে ৭২ এর সংবিধানকে ক্রিটিসাইজ করতেছি। আমরা বলতেছি যে ৭২ এর সংবিধানে যে প্রিয়াম্বল আপনি করলেন, সেখানে যে আপনি যে বললেন যে এখানে মুক্তিযুদ্ধের মূল নীতি হচ্ছে এই ৪ টা। তো এইটা সংখ্যাগরিষ্ঠ জনগণকে রিফ্লেক্ট করে কিনা? এই ইডিওলজির উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ হইছে কিনা? সেটা একটা খুব বড় প্রশ্ন। কিন্তু জিয়াউর রহমান দেখেন ১৯৭৭ সালে উনি কিন্তু কনস্টিটিউশনের চেঞ্জ করছেন। উনি কনস্টিটিউশন থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন। উনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এখানে আনছেন। এবং উনি সমাজতন্ত্রকে ব্যাখ্যা করছেন যে সমাজতন্ত্র হইল শুধুমাত্র অর্থনৈতিক সুবিচারের অর্থে। তো এই যে কনস্টিটিউশন পরিবর্তন করলেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদকে উনি কয়েন করলেন, এই যে টার্মটা, এটা দেখেন আজকে পর্যন্ত এটা রেলেভেন্ট। এবং আমি বিএনপির ওয়েবসাইটে গিয়ে দেখছি, বিএনপি আজকে তার হচ্ছে ইডিওলজি হিসাবে কিন্তু এখন এই কথা বলে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং হচ্ছে আপনার গণতন্ত্র এবং হচ্ছে সমাজতন্ত্রকে আপনি আপনি এক্সপ্লেইন করতেছেন, যেটা অর্থনৈতিক সুবিচারের অর্থে সমাজতন্ত্র, আনকন্ডিশনাল অর্থে একটা সোশ্যাল সিস্টেম না। তো আমি মনে করি এই জায়গা থেকে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে যে কন্ট্রিবিউশন করছেন, আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু এই কন্ট্রিবিউশন রেলেভেন্ট। উনার আরো ২ টা অসাধারণ কন্ট্রিবিউশন আছে। আপনি দেখেন, অর্থনৈতিকভাবে উনি সৎ ছিলেন। উনি ৪-৫ বছর, ৪ বছরের মতো ক্ষমতায় ছিলেন। কিন্তু উনার ব্যাপারে কোনো আপনার ফাইন্যান্সিয়াল করাপশন এর প্রশ্ন নাই। এবং আরেকটা অসাধারণ কাজ উনি করছেন, উনি যখন বিএনপি তৈরি করছেন, তখন সমাজের নানান পেশা থেকে যারা সফল লোক, প্রফেশনাল লোকদেরকে উনি অ্যাকোমোডেট করছেন বিএনপির মধ্যে। আজকে যদি আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মের পলিটিক্যাল অ্যাসপিরেশন দেখেন, তার মধ্যে এই প্রত্যেকটা জিনিস রেলেভেন্ট। বহুদলীয় গণতন্ত্র রেলেভেন্ট, সকল মত, ধর্ম, বিশ্বাসের মানুষ একসাথে থাকবে, সেটা রেলেভেন্ট। আপনি বাংলাদেশী
পলিটিক্যাল ইন্টারেস্টকে আপনি সবার উপরে স্থান দিবেন, সেটা রেলেভেন্ট। জাতীয় ঐক্য করতে হইব, সেটা রেলেভেন্ট। 72 কনস্টিটিউশনকে আপনি প্রশ্ন করবেন, সেটা রেলেভেন্ট। রাজনৈতিক দলের মধ্যে সততা থাকতে হবে, সেটা রেলেভেন্ট। প্রফেশনাল এবং কোয়ালিফাইড লোকদের রাজনীতিতে আসতে হবে, সেটা রেলেভেন্ট। তরুণদের রাজনীতিতে আসতে হবে, সেটা রেলেভেন্ট। কিন্তু এতগুলো রেলেভেন্সি থাকার পরেও বিএনপির রাজনীতির মধ্যে, এই জায়গায় আমি মারুফের সাথে ডিসএগ্রি করি যে বিএনপির রাজনীতির মধ্যে আপনার কিছু, কিছু পয়েন্ট আসে যেটা বিচ্ছিন্নভাবে আসে, যেটা হচ্ছে এই অরিজিনাল পজিশনের সাথে কনফ্লিক্ট করে। আজকে ধরেন বিএনপির কেউ যখন বলে যে আমাদের ৭২ সংবিধান প্রিজার্ভ করতে হবে, আমার খুব দুঃখ হয়। তো জিয়াউর রহমান নিজেই তো ৭২ সংবিধান চেঞ্জ করছেন রে ভাই। উনি তো ৭২ সংবিধানের ৪ প্রিয়াম্বলের উপরে থাকেন নাই। তো উনার পলিটিক্যাল ফিলসফি তো ৭২ সংবিধানকে কোয়েশ্চেন করে হইছে। তাই না? আজকে বিএনপি যখন ৩১ দফা, আমি সোশ্যাল কন্ট্রাক্ট এর কথা বলছি, খুবই ইম্পোর্টেন্ট জিনিস। তো বিএনপির কোন এক নেতা যদি বলেন এখন যে আমাদের আগে নির্বাচন হইতে হবে এবং নির্বাচনের পরে নির্বাচিত রাজনৈতিক দল আইসা হচ্ছে সংস্কার করতে হবে, এদের সংস্কার করার ম্যান্ডেট নাই, বিএনপির অনেকেই এটা বলছেন, তাহলে বিএনপির তো অনেকেই এখন আপনি এটা তো বলছেন। আপনার ওন সোশ্যাল কন্ট্রাক্টের ফিলসফি ভায়োলেট করতেছেন, তাই না? আপনার ওন সোশ্যাল কন্ট্রাক্টের ফিলসফি আপনি ভায়োলেট করতেছেন। আপনি 72 কনস্টিটিউশনের পক্ষে দাঁড়াইলে আপনি জিয়াউর রহমান 1977 এর সংবিধানের যে সংশোধন করছে, আপনি তাকে ভায়োলেট করতেছেন। তো আমার বোধ হয় যে এগুলো অনেকগুলো কারণে হইতে পারে। হয়তো ভালোভাবে চিন্তা করে বলেন নাই, অথবা বিএনপির যে ফিলসফি সেটাকে লম্বা দিন চর্চা করেন নাই। নানান কারণ হইতে পারে। কিন্তু আপনার যে প্রশ্ন, আমি সেখানে যাই। যে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল ফিলসফি, তারা তরুণ প্রজন্মের সাথে এখনকার যে জেনারেশনাল যে চেঞ্জ, অ্যাসপিরেশন, সেটার সাথে কানেক্ট করতে তারা ক্যাপাবল কিনা? অফ কোর্স ক্যাপাবল। পলিটিক্যাল ফিলসফির দিক থেকে তারা ক্যাপাবল। শুধু ক্যাপাবল না, বিএনপি রেলেভেন্ট। বাঙালি জাতীয়তাবাদের যে ফ্যাসিস্ট অ্যাটিটিউড, যে ইডিওলজি, এটার পতনের পরে মূলত বাংলাদেশী জাতীয়তাবাদের যে কনসেপ্ট এবং বাংলাদেশী জাতীয়তার আইডেন্টিটি যে কনসেপ্ট, ইসলামী মূল্যবোধের যে কনসেপ্ট, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় এবং কালচারাল আইডেন্টিটিকে রাজনীতিতে অ্যাকোমোডেট করার যে কনসেপ্ট, তার সব জায়গাতে বিএনপির ইডিওলজি এখনকার জেনারেশনের জন্য আপনার রেলেভেন্ট। কিন্তু এইটাকে উপলব্ধি করা এবং এটা অনুযায়ী রাজনীতি করা, এটা বিএনপি করতে পারতেছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সামটাইমস এটা হয় যে একটা রাজনৈতিক দল, ধরেন আপনি একাডেমিক্যালি একটা কিছু লিখে দিল, তার সাথে তার কাজের কোনো সম্পর্ক নেই। যেমন আপনি খুব ইন্টারেস্টিং, আপনি যদি জাতীয় পার্টির কনস্টিটিউশন পড়েন, তার লক্ষ্য উদ্দেশ্য পড়েন, আপনি দেখবেন খুব সুন্দর করে লেখা আছে যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্রের রূপান্তর তারা চায়। আপনার পড়লে মনে হবে যেন জামাত ইসলামের কনস্টিটিউশন পড়তেছেন আপনি। কিন্তু আপনি যদি জাতীয় পার্টির কাজ দেখেন, তাহলে দেখবেন কি করছে তারা। তারা আওয়ামী লীগের একটা স্যাটেলাইট পার্টি হয়ে রয়েছে, তাই না? আপনার আপনার লম্বা সময় ১৬ বছর আওয়ামী লীগের স্যাটেলাইট পার্টি হয়ে রয়েছে। তো তার যে কনস্টিটিউশনাল যে অ্যাসপিরেশন, যেভাবে সে লিখছে তার পার্টিকে, তার ধারে কাছে তার কাজ নাই। তো আমার মনে হয় যে বিএনপির ক্ষেত্রে আমি খুব সবিনয়ে, আমি তো আর বিএনপির লোক না, আমি নাগরিক হিসেবে কথা বলতেছি, যে বিএনপির যে পলিটিক্যাল ফিলসফি, ইভেন বিএনপি ৩১ দফার মধ্যে যেভাবে সমাজকে রিকনস্ট্রাকশন এর কথা বলতেছে, বিএনপির ওন রাজনীতির মধ্যে তার রিফ্লেকশন কম, তার প্র্যাকটিস কম। এটা যদি বিএনপি অনুধাবন না করে, তাহলে তরুণ প্রজন্মের সাথে তার দূরত্ব তৈরি হবে। না, আর বিএনপি যদি জিয়াউর রহমানকে ধারণ করে, সেটা ঠিক আছে। তবে জি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপি তো একটা বিভিন্ন মানে নানা মতের লোকজন এখানে সন্নিবেশ ঘটেছে এবং সবাই ১০০ ভাগ একমত পোষণ করে এটা না। বিএনপি একটি গণতান্ত্রিক পার্টি, সেখানে আলাপ আলোচনা বিতর্কের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়। কোনো একজন বিএনপির একজন রাজনৈতিক নেতার একটা বক্তব্য, মেঠো বক্তব্য, এটাকেই একটা দলীয় অবস্থান হিসেবে গ্রহণ করা, আমি বিএনপি সম্পর্কে যতটুকু জানি আমার মনে হয় সেটা ঠিক না। বিএনপির দলীয় আদর্শ, দলীয় দর্শন, দলীয় অবস্থান সেটা এইভাবে ৭২-এর সংবিধানের ব্যাপারে আমার একটা জিনিস মনে হয়েছে বিএনপির অবস্থান দেখে, যে তারা নতুন করে সংবিধান রচনার পক্ষে না। তারা যে সংবিধান, এটাকে সংস্কার করার, এটাকে প্রয়োজনীয় পরিবর্তন করার পক্ষে। তারা তাদের মধ্যে নানান ধরনের আতঙ্ক, ভীতি এসব আছে অতীতের অভিজ্ঞতা থেকে, যে এই সমস্ত সংবিধান সংস্কারের নামে। আমার মনে হয় এটা খুব ইম্পোর্টেন্ট যে ওই যে ২০০৬-৭ এর সময়ে আপনার সেটাই যে সেটাই ঘটনাগুলো সেটা ঘটছে, সেটা সেটা তার বিএনপি অভিজ্ঞতা। তাই সাইকোলজিক্যালি এক সেটা তার ধরনের কিন্তু ট্রমা, অভিজ্ঞতার, হ্যাঁ, ট্রমা ট্রমা আছে তার এক্সাক্টলি, অভিজ্ঞতার মধ্যে, শুধু ট্রমা। বিএনপি না, সকলের এই অভিজ্ঞতার মধ্যেই এটা আছে আসলে যে এটা। এই জায়গাতে একটা মিনিট বলি, আমার ভাই আমি বলে একটা মিনিট বলি যে আপনি খুব চমৎকার একটা পয়েন্ট ধরছেন এখানে। দেখেন যে ওই ২০০৭ এর সময় যেটা হইছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী এসে একটা -2 পরিকল্পনা আনলো, তাই না? তো যেটার মধ্যে দিয়ে প্যানিক হইছে। তো আমার বোধ হয় যে আমরা যে -2 তারা বাইরে বলেছে, ঘোষিত হয়ে বলেছে। আসলে এটা তো বোঝাই যায় যে এটা -2 -1 ছিল না, -1 -1 -1 ছিল। -1 করছে এক্সাক্ট। এখন এখানে দেখেন আমরা যে সোশ্যাল কন্ট্রাক্ট এর কথা বলি, এই ট্রমা বা এই ভীতি থেকে বের হওয়ার একটা পদ্ধতি আমার বোধহয় হচ্ছে যে বাংলাদেশে এখন বড় ৩ টা গ্রুপ আছে। দেখেন, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত ইসলামী রাজনৈতিক দল থেকে, এবং আমরা যদি ধরি এই যে আপনার নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমার বোধ হয় যে আমাদের এখানে একটা সোশ্যাল কন্ট্রাক্ট খুব স্পষ্ট হওয়া উচিত। সেটা হলো
যে কোনো রাজনৈতিক দলকে মাইনাস করে যদি একটা অগণতান্ত্রিক সরকার আসে তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করব না। এই কমিটমেন্ট যেমন বিএনপির বলা উচিত, এই কমিটমেন্ট জামাতের স্পষ্টভাবে বলা উচিত যে, "দেখো বিএনপির বাদ দিয়ে কোনো তোমার সাথে আমার কম্পিটিশন থাকবে। কিন্তু তোমারে বাদ দিয়ে কোনো রাজনৈতিক প্রক্রিয়া হলে আমি সেখানে যাব না। কারণ আমি গণতন্ত্রের পক্ষে।" একইভাবে এই নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলা উচিত যে, "ওকে আমাদের কেউ সরকারে আছে, আমরা বাইরে আছি। কিন্তু আমরা কোনোভাবে কোনো অবস্থাতেই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে আমরা ইন্টারাপ্ট করতে চাই না।" এই সোশ্যাল কন্ট্রাক্টটা জরুরি। যাতে করে আমরা এই ভীতি এবং ট্রমা থেকে বের হয়ে আইসা সত্যিকার অর্থে আমাদের এই যে রাজনৈতিক সংস্কার এবং ডেভেলপমেন্টের যে কোয়েশ্চেন সেটাকে যেন অ্যাড্রেস করতে পারি। না, সেটা ঠিক। জি। বলুন। এই ক্ষেত্রে আপনারা সংবিধানের সংশোধন এবং পুনর্লিখনের ব্যাপারে একটু আলোচনা আপনারা করেছেন। এই আলোচনাটা যদি আমি আরেকটু করতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 31শে ডিসেম্বর এক প্রশ্নের জবাবে বলেছেন, সংবিধান পুনর্লিখনের এই দাবি এখন বাস্তবায়ন করা সম্ভব না। ভবিষ্যতে যদি কখনো সুযোগ ও সময় আসে তাহলে জাতি চিন্তা করে দেখবে। বিএনপির এই ৭২-এর সংবিধানের প্রতি এত প্রেম, এত এই পরিমাণ কনসার্ন এর কারণটা কি? এই পরিমাণ ধরে রাখার না, জন্য আমার চেষ্টার কাছে কারণটা সেটা কি? মনে হয় না এখানে যে যেখানে বিএনপি আমি বিশ্বাস করি সেটা হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিটি, তারাও কিন্তু অনেক ফান্ডামেন্টাল পরিবর্তনের পক্ষে বলেছেন এবং যারা প্র্যাকটিক্যালি সংবিধানের বিশেষজ্ঞ, তারা প্র্যাকটিক্যাল কথা বলছেন, ফিলোসফিক্যাল কথা না। সেটা হচ্ছে দিনাজপুরে যদি কোনো একজন কৃষক তার জমি নিয়ে সমস্যা হয়, ২ কাঠা জমি নিয়ে, চাষের জমি নিয়ে সমস্যা হয়, তাকে আসতে হবে পর্যায়ক্রমে তাকে আসতে হবে ঢাকার সুপ্রিম কোর্টে সেটাকে চূড়ান্ত নিষ্পত্তি করার জন্য। সংবিধানের কারণে যেটা এরশাদ সাহেব চেষ্টা করেছিলেন, এই সুপ্রিম কোর্টকে, হাইকোর্ট সুপ্রিম কোর্টকে আলাদা করতে পারেননি। মানুষের সেবাগুলোকে দোরগোড়ায় দিনাজপুর পর্যন্ত নিয়ে যেতে পারেননি। তো এই ঢাকা কেন্দ্রিক এটা একটা ছোট উদাহরণ। এইরকম শত উদাহরণ দেয়া যাবে যেটা এই সংবিধানের কারণে, সংবিধানের দোহাই দিয়ে এই পুরো সিস্টেমটা করা যাচ্ছে না। না, আমার মনে হয় যে স্বৈরতান্ত্রিক আমার মনে ব্যবস্থা হয় বা আমরা ফ্যাসিস্ট এখন ব্যবস্থার এই আলোচনায় ওই কুক্ষিগত করাটা আরেকটি ব্যাপার। সাংবিধানিক কেন বিএনপি এই দর্শন, আদর্শ সংবিধান এবং রাখার এত খুঁটিনাটি বিতর্কের দিকে আমরা এখন যেতে পারবো না, কারণ এতটা সময় আমাদের নেই যে আমরা এই সমস্ত খুবই, এই যে আপনি যেটা বললেন বিচার বিভাগকে ইয়ে করা, দোরগোড়ায় নিয়ে যাওয়া, মানে তার মানে সুপ্রিম কোর্টকে একেবারে দোরগোড়ায় নিয়ে যেতে হবে। বিচার বিভাগ তো দোরগোড়ায় আছেই, সুপ্রিম কোর্টকে আপনি দোরগোড়ায় নিয়ে যেতে হবে কিনা এটা একটা বিতর্কিত বিষয়। এটা নিয়ে অনেক হাইকোর্ট ডিভিশনকে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট হাইকোর্ট ডিভিশনকে মানুষের ডিভিশনকে, দোরগোড়ায় নিয়ে যাওয়া এটা যায়। তো বিচার তো নিচে থেকে উঠতে এসে শেষ পর্যায়ে হাইকোর্টে আছে, সুতরাং এটা দোরগোড়ায় নিয়ে যাওয়া তো একটা খুব সুন্দর কথা, কিন্তু দোরগোড়ায় কোন লেভেল পর্যন্ত আপনি নিয়ে যাবেন সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টকে ভেঙে আপনি ছড়িয়ে দেবেন সারা দেশে, সেটা নিয়ে কিন্তু ভিন্ন মত আছে, বিতর্ক আছে। সুতরাং আমরা যেমন এই আমরা আমেরিকার আমরা সিস্টেমটা ওই যদি দেখেন, আমরা আমরা ওই কিন্তু ওয়াশিংটন না ডিসিতে যেতে আমরা ওই হচ্ছে না। আমি নিউ ইয়র্কে সেটেল করতে পারছি ফাইনালি। না, আমেরিকা তো একটা ইউনিটারি স্টেট না, আমেরিকা আর বাংলাদেশ তো একভাবে আপনার বিবেচনা করলে হবে না। তো সুতরাং ওই মানে ডিটেইল বিতর্কের মধ্যে আমরা এই মুহূর্তে আমার মনে হয় যাওয়ার দরকার নেই। আমরা যে কতগুলো পদ্ধতিগত বিষয় নিয়ে আলোচনা করছি ওখানে থাকাই ভালো হবে। আমি যেটা বলতে না এক্সাক্টলি আমি এগ্রি করি জিমার উপর। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কথাগুলো, সেটা হচ্ছে যে বিএনপি যেটা বলেছে যে সংবিধান, ৭২-এর সংবিধানের প্রতি কোনো বিশেষ প্রেম আছে, এটা আমার মনে হয় না। কেন, বিএনপি তো ৭২-এর সংবিধানকে সর্বপ্রথম তারা এটা পরিবর্তন করেছে এবং পরবর্তীকালেও পরিবর্তন করেছে। ৭২-এর সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসা, এগুলো তো বিএনপি করেছে। এটা তো বিএনপি সংবিধান পুনর্লেখনের পক্ষে না কেন এখন? আপনার কি মনে হয়? সেটা তো বিএনপি জবাব দিতে পারবে। তার আমি তো মনে করি যে তাদের মধ্যে নানা ভীতি আছে, আতঙ্ক আছে, যেটা একটু আগে গালিবও বললেন যে এই সংবিধান নতুন করে পুনর্লিখনের জন্য তারা বলছেন এটা সময় উপযোগী নয়, সময় আসলে সেটা বিবেচিত হতে পারে, এটা বলেছে। তারা একেবারে আউটরাইট রিজেক্ট করে দেয়নি। মানে এই বিপ্লবের পরে যখন পুরো জাতি ঐক্যবদ্ধ, তখনও কি না, এটা আপনি সঠিক একটা সময় না? ভুল তাহলে করছেন, এটা ভুল করছেন। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা পরিষ্কার করে বলতে চাই, কোনো জাতির সংবিধান এটা লেখার পুনর্লিখন বা মৌলিক পরিবর্তন যেটাই বলেন, এটার দায়িত্ব কিন্তু জনগণের। এটা কিন্তু কোনো গোষ্ঠী, কোনো পার্লামেন্ট, কোনো কেউ করতে পারবে না, কোনো রাজনৈতিক দল কেউই করতে পারবে না। সংবিধান হচ্ছে ৭২-এর সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে মৌলিক যেটা ত্রুটি, ৭২-এর সংবিধানের কিন্তু বৈধতা নাই আমি মনে করি। আসলে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ৭২-এর সংবিধান বৈধ নয়। ৭২-এর সংবিধান যারা প্রস্তাব করেছিলেন, যারা তথাকথিত প্রণেতা বলা হয় যাদেরকে, প্রণেতা তো জনগণ হবে
এটা তো গণভোটে যেতে হবে, জনসম্মতি লাগবে, গণ অনুমোদন ছাড়া কোনো সংবিধান হতে পারে না। ৭২-এর সংবিধান কিন্তু গণ অনুমোদন নেওয়া হয়নি, এটা হলো পরিষ্কার। তারাও কিন্তু এটা মুক্তিযুদ্ধকে তার একটা বিপ্লব হিসেবে ধরে নিয়ে এই বিপ্লবের মধ্য দিয়ে প্রাপ্ত ম্যান্ডেটের আলোকে তারা এটা রচনা করেছে, এবং এটা কিন্তু যে হাউস তারা তৈরি করেছিল এটা রচনার জন্য, সেই হাউস নিয়ে তো বিতর্ক প্রথম থেকে গোড়া থেকেই আছে। ৭২-এর সংবিধান প্রণয়ন, এটা গণভোটে না দেওয়া, এগুলো নিয়ে বিতর্ক গোড়া থেকে আছে। সুতরাং আমি মনে করি যে জনগণের অনুমোদন ছাড়া কোনো সংবিধান কখনো কোনো দেশে, গণতান্ত্রিক দেশে রচিত হতে পারে। এটা রচনা করবে জনগণ। কিভাবে রচনা করবে? প্রস্তাব আসতে পারে, যেমন আমাদের সংবিধান সংস্কার কমিটি যেটা, তারা কতগুলো প্রস্তাব করেছেন, কিন্তু এটা কি প্রস্তাব করার সঙ্গে সঙ্গে কি এটা সংবিধান পরিবর্তিত হয়ে গেল? তা হবে না। এটা কোনো একটা পরিষদে যাবে, সেই পরিষদে বিতর্ক হবে, আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সাব্যস্ত হবে যে এইটুকু আমরা গ্রহণ বর্জন করছি, তারপর এটা গণভোটে যেতে হবে। গণভোটে যাওয়ার পরে কিন্তু এটা পরিবর্তিত, আপনি মানে পুনর্লিখন বলেন, জনগণের মতামতের ভিত্তিতে অনুমোদন এটা নিতে হবে। সুতরাং এই যে সংবিধান সংস্কার কমিটি তার একটা প্রস্তাব করলে এটা একটা মতামত, এই প্রস্তাবটা সরকার নিয়োজিত একটি কমিটির মতামত হিসাবে তারা জনগণের বিভিন্ন অংশের মতামত নিয়েছেন, তার ভিত্তিতে তারা তাদের সুপারিশমালা প্রণয়ন করে তারা জমা দিয়েছে। এটা কিন্তু প্রথমে একটা পরিষদে যেতে হবে, সে পরিষদটা কি, সেটা জনগণের নির্বাচিত পরিষদের কাছে যেতে হবে। সেটা গণপরিষদ হতে পারে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে, সেটা পার্লামেন্ট হতে পারে, অথবা সেই পরিষদ পার্লামেন্ট এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে। সেটা কিন্তু আলাপ আলোচনা করে ঠিক করতে হবে, এবং সেই পরিষদে আলাপ আলোচনা বিতর্কের মধ্য দিয়ে এটা গৃহীত হবে, এবং তারপরে গণভোট হবে, তারপরে এটা পরিবর্তনের করতে হবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে, কনসিডারেশন। জনগণ ছাড়া কেউ সংবিধান রচনা, মৌলিক পরিবর্তন এটা করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মির্জা গালিব। আমাদের এই প্রোগ্রামে বাংলাদেশের অন্যতম প্রধান বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, ওনাকে যখন আমরা এই প্রশ্ন করেছিলাম পুনর্লিখন ভার্সেস সংশোধন, উনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে এই সংবিধান ধর্ষিত। ওনার ভাষ্যমতে উনি বলেছেন এই সংবিধান ধর্ষিত, একে ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধান পুনর্লিখন করতে হবে। আমি পার্সোনালি কিন্তু সেটাই মনে করি, নাগরিক হিসাবে আমিও মনে করি যে এই সংবিধান ফেলে দেওয়া উচিত। এটা জনগণের আশা আকাঙ্ক্ষার একটা মহা বিতর্কের মধ্য দিয়ে বেশ সময় নিয়ে এটা করা উচিত, এবং এটা জনগণের পরিষদে যাবে, প্রথমে প্রস্তাব হবে, একটা কমিটির মাধ্যমে হতে পারে, অন্যভাবেও হতে পারে, এটা করা দরকার। আমি ফেলে দেওয়ার পর, কিন্তু একটা রাজনৈতিক দল তো আর আমার মতো ইয়ে নেয় না, তাদের আপনার একটি প্রক্রিয়ার মাধ্যমে, একটি লেজিটিমেসির মাধ্যমে সেটি করার কথা বলেছেন। তো আমি যে প্রশ্নটি করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে বদরুদ্দিন ওমরের পরে আমরা আরেকজন বুদ্ধিজীবী ফরহাদ মাজহারের ইন্টারভিউ নিয়েছিলাম। উনিও আমাদের এই প্রোগ্রামে উনি নিজে বলেছেন যে এই সংবিধান রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, এটি এতবার কাটাছেঁড়া করা হয়েছে যে একে পুনর্লিখন করতে হবে। সংবিধান সংশোধন কমিটির যিনি এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডক্টর আলী রিয়াজ, উনি বলেছেন যে উনি কোনো কারণ দেখেন না এই সংবিধান রাখার জন্য, এই সংবিধান পুনর্লিখন করতে হবে। এবং মারুফ কামাল খান উনি নিজেও উনি ব্যক্তিগতভাবে মনে করেন এটি পুনর্লিখন করতে হবে, উনি জাস্ট একটি লেজিটিমেসির কথা বলেছেন। না, আর সময়টা এবং লেজিটিমেসি ঠিক করতে হবে। জি, এই জুলাই বিপ্লবের পরে ডক্টর মির্জা গালিব, আপনার কাছে আমার প্রশ্ন, এই জুলাই বিপ্লবের পরে যখন পুরো জাতি ফ্যাসিজমের বিপক্ষে ঐক্যবদ্ধ আছে, সেখানে এর চেয়ে ভালো সময় এবং এর চেয়ে ভালো লেজিটিমেসির প্রেক্ষাপট এখন সংবিধান পুনর্লিখন না করে একে রেখে দেয়া এবং ফ্যাসিস্ট ব্যবস্থাকে একটি পথ রাখা, একে পুনরায় ফিরে আসা, এর কি কোনো যৌক্তিকতা আপনি দেখেন? না, আমি কোনো যৌক্তিকতা দেখি না। দেখেন, এর ২ টা প্রশ্ন। আমি এটাকে ২ ভাবে রিওয়ার্ডিং করব। একটা হলো আপনি বলতে পারেন যে ওকে আমি সংবিধান পুরো বাদ দিয়ে দিলাম, আবার প্রথম থেকে লিখব। এটা একটা। আরেকটা বলতে পারেন যে সংবিধানের মেজর রিভিশন প্রয়োজন। যখন আপনি মেজর রিভিশন বলেন, এটা আবার লেখার প্রায় কাছাকাছি একটা জিনিস আরকি। কিন্তু আপনি কোনো অবস্থাতেই আপনি যদি এই কথা বলেন যে আমাদের সংবিধান জাস্ট হচ্ছে একটা নির্বাচিত সরকার এসে যেভাবে ছোটখাটো চেঞ্জ করে সেভাবে মাইনর রিভিশনের মধ্য দিয়ে আমরা এটাকে ঠিক করতে পারবো, এটাকে আমি কোনো অবস্থাতেই ভালো প্রক্রিয়া বলে মনে করি না। এইভাবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারবো না। আমাদেরকে আইদার কোশ্চেন তুলতে হবে, কমপ্লিটলি নতুন করে লিখবো আমি গণপরিষদ তৈরি করে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্য দিয়ে, অথবা আপনাকে বলতে হবে যে আমি একটা মেজর রিভিশন করবো। আমাদের ২ টা পথ আছে এটার জন্য। একটা পথ হলো যে সরকার যেটা এখন ফলো করতেছে, যে আপনি সংবিধান সংস্কারের জন্য একটা প্রস্তাব দিলেন, এই প্রস্তাব নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা হয়ে আমরা একটা কনসেনসাসে আসবো, কনসেনসাস হয়ে ধরেন আমরা একটা ডিক্লারেশন দিব যে ওকে আমরা এই জিনিসগুলো পরিবর্তন চাই। আমাদের মধ্যে যেই ক্ষমতায় যাবে দ্যাট ডাজ নট ম্যাটার,
পরের কনস্টিটিউশন পরের অ্যাসেম্বলি যখন হবে সেই অ্যাসেম্বলির প্রথমে আমরা এইটা প্রস্তাব দিয়ে এটা পাস করে নিব এবং এভরিবডি উইল এগ্রি উইথ দ্যাট। এটা আপনার পার্টি লাইনের বিয়ন্ডে একটা ন্যাশনাল কনসেনসাস। তাহলে আপনি একটা মেজর রিভিশন করে ফেলবেন। সেটাই। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আপনি বললেন যে আগামী নির্বাচন পার্লামেন্ট ইলেকশন হবে না। আরেকটা নির্বাচন হবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তারপর তারা নতুন করে সংবিধান লিখবে। আপনি এই ২ টা পদ্ধতির যেটা নেন, আমি মনে করব সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেন, নাগরিকদের সাথে আলাপ আলোচনা করেন, সকল স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেন। তারা এই ২ টার যেটাতে এগ্রি করে আমি ২ টাকে ইকুয়ালি ভায়াবল বলে মনে না, করি। এটাই আপনি যদি মেজর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কনসেনসাস এর মধ্যে দ্যাটস ফাইন। উইদাউট কনসেনসাস আপনি এত বড় মেজর পরিবর্তন কিন্তু করতে পারবেন না বৈপ্লবিক যে কোনো পরিবর্তনের জন্য। কারণ আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি কিন্তু সম্মিলিত সবগুলো শক্তিকে সমন্বিত করতে হবে। তাছাড়া আপনি একে আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবেন, একজনকে ব্লেম করতে পারবেন। ব্লেম গেম করে কিন্তু আমি যেটা অর্জন করতে চাই, যেটা অ্যাচিভ করতে চাই, অনেক বড় কিছু, সেটা কিন্তু আমি করতে পারবো না। কারণ এই বিপ্লব সফল হয়েছে কিন্তু সকলের সম্মিলিত প্রয়াসে, সকলের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে। সুতরাং আমি আজকে যদি বিএনপিকে বাদ দিয়ে দিই, বিএনপিকে বিরুদ্ধে ব্লেম করতে থাকি, বিএনপিকে যদি অ্যাকোমোডেট না করি, বিএনপিকে যদি আমাদের মতে আনার চেষ্টা না করি বা মতে আনতে না পারি, তাহলে কিন্তু এটা হবে না। আমাদের বাংলাদেশের একটা আরেকটা না, আমি একটু শেষ করে নেই। বাংলাদেশের একটা মানে প্রবণতা হচ্ছে, আমরা একেবারে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে দেখি। দেখেন, স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু কতকগুলো কারণে, কতকগুলো বাস্তবতার কারণে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধ পরে কি ধরনের বাংলাদেশ হবে, কি ধরনের নীতি নির্ধারণ করা হবে, সেটা কিন্তু তখন স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু নির্ধারিত হয় নাই। কিন্তু পরবর্তীকালে যে যারা ক্ষমতায় আসে, যারা ক্ষমতায় বসে, তারা কিন্তু জনগণের সম্মতি ছাড়াই কতগুলো জিনিস চাপিয়ে দিয়ে বললে এগুলোই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, প্রেরণা। এটা করা হয়েছে পরবর্তীকালে। যেমন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় মূলনীতি করা হলো, যেমন জাতীয়তাবাদকে করা হলো, যেটা কোনো জাতীয়তাবাদ বাঙালি বাংলাদেশি যেটাই বলেন, জাতীয়তাবাদ আমি মনে করি, এখন অনেকেই মনে করছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো অপারেটিভ পার্ট নাই, সেই বিষয়গুলো কিন্তু জাতীয়তাবাদ তো হচ্ছে একটা বাঙালি হোক বাংলাদেশি হোক, এটা হচ্ছে একটা চেতনা, একটা ঐক্যানুভূতি, একটা প্রেরণার নাম। এটার কিন্তু কোনো অপারেটিভ পার্ট নাই। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আপনি জাতীয়তাবাদ রেখে দিলেন, এটা কি কাজ করবে? এটা অপারেটিভ পার্ট তো নাই। এটা এরকম করা হয়েছে আর কি। কারণ ভারতে আছে, আমরাও করেছি। ভারতে ভুলভাবে ছিল, আমরাও ভুলভাবে গ্রহণ করেছি। তো এখন এই বিষয়গুলো কিন্তু সকলের ঐক্যমতের ভিত্তিতে করতে হয়, কিন্তু আমরা সেটা করি নাই। একই প্রবণতা কিন্তু এখনো আছে। সেটা হচ্ছে যে আমরা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা যখন আমরা শুরু করলাম, সে ফ্যাসিবাদ বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন সময় করলো, ব্যর্থ হলো, অগ্রসর হলো, পিছিয়ে গেল, এই যে সবশেষে ছাত্ররা এটা সব এই যে করা হলো, তখন কিন্তু কতগুলো যে আমাদের লক্ষ্য, আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা, বিপ্লবের পরবর্তীতে বা গণ অভ্যুত্থান সফল হলে তার পরবর্তীতে কি করা হবে, এই বিষয়গুলো কিন্তু নির্ধারণ করা হয়। তারপরে যখন এটা সফল হয়ে গেছে, তখন প্রত্যেকের দুইটা জিনিস এসছে। একটা হচ্ছে কৃতিত্বের দাবিদার, বিভিন্ন যে কে বেশি কৃতিত্ব অর্জন করছে সেটার একটা প্রতিযোগিতা, কম্পিটিশন আছে। আরেকটা হচ্ছে যে যার মতো করে চাপিয়ে দিয়ে একটা বলে দিয়ে বলছে এটাই ছিল আমাদের কি বলে গণ অভ্যুত্থানের চেতনা বা প্রেরণা। এটা বলা যাবে, কিন্তু এটা করা যাবে না। কি করতে হলে কিন্তু কনসেনসাস, যেটা বললেন যে সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে না এসে কিন্তু এটা করা যাবে না। কতগুলো বড় ধরনের পরিবর্তন সকলকে নিয়ে করতে হবে, মেজরিটি এবং মানে বড় ধরনের মেজরিটির মতামত পক্ষে না আসলে কিন্তু এগুলো করা যাবে না, সম্ভব হবে না। আজকে যদি বিএনপি প্রতিপক্ষে চলে যায়, বাধা দিতে থাকে, বা আমরা বিএনপিকে প্রতিপক্ষে দিয়ে দিই, বা জামাত ইসলামীকে প্রতিপক্ষ দিই, বা ছাত্রদেরকে প্রতিপক্ষে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু এগুলো কোনোটাই আমরা করতে পারবো না। এই তত্ত্বাবধায়ক সরকার কিছুই করতে পারবে না। সুতরাং আমাদেরকে যারা চিন্তাশীল নাগরিক, তাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যত বেশি সম্ভব অ্যাকোমোডেট করা, যত বেশি সম্ভব মানুষকে, মতামতকে, রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে হবে, এবং তার ভিত্তিতেই কিন্তু এই পরিবর্তনগুলো করতে হবে। না হলে আমরা কিছুই করতে হবে, দেখা যাবে যে ওই ফ্যাসিবাদী জামানার সবকিছু রয়ে গেছে, অনেক বেশি রয়ে যাবে। তো সুতরাং এগুলো পরিবর্তন করতে হলে, আমরা যদি একটা কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে ঐক্য, চেতনা, আলাপ আলোচনা, বিতর্কের মধ্য দিয়ে আমরা এগুলো চাই সেটা করতে হবে। এবং সংবিধান পরিবর্তন কিভাবে করা যায়, কতটা করা যাবে, যেহেতু আলটিমেটলি কিন্তু এটা রাজনৈতিক দলগুলো, নির্বাচিত প্রতিনিধিদের হাতেই যাবে। আমরা তো আজকেই করতে পারবো না। আমরা প্রস্তাবগুলো করতে পারবো, কিন্তু এটা আমরা কনসেনসাস তৈরি করতে পারবো, কিন্তু আমরা কিন্তু করে ফেলতে পারবো।
এখানে একটা জিনিস আমি আপনার সাথে একটু এড করতে চাই। আমি আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত। শুধু একটা জিনিস এড করতে দেখেন ৯১ এ যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ ছিল, সেখানে আমাদের ৪ টা বড় পার্টি ছিল। আমরা যখন গণতন্ত্র শুরু করলাম। আপনার বিএনপি, আওয়ামী লীগ। যদিও বিএনপি আপনার ৯১ সরকার গঠন করছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু পার্সেন্টেজ ভোটে বেশি পাইছে বিএনপির চাইতে ৯১ এ। তো বিএনপি, আওয়ামী লীগ এবং না তারপর না হচ্ছে এই আপনার জাতীয় তথ্য পার্টি। এই তথ্য দিয়ে আবার আপত্তি আছে, কারণ ওইটা তারা জোটগতভাবে ইলেকশন করেছিল, ওই হিসাবটা তারা যেটা দেয় ওই হিসাবটা কারেক্ট। আচ্ছা, মানে মানে শুধু পার্টি না, তার সাথে ছিল। ওকে, আই গট ইউর পয়েন্ট। তো দেখেন এখানে বড় ৪ টা দল ছিল। আপনার বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। এখন আপনার এই ফ্যাসিবাদী সিস্টেমের মধ্য দিয়ে আপনি দেখেন আওয়ামী লীগ রাজনৈতিক স্পেস থেকে তার লেজিটিমেসি হারাইছে, জাতীয় পার্টি তার লেজিটিমেসি হারাইছে। তো এখানে এখন বিএনপি এবং জামাত এক ধরনের একটা দ্বিদলীয় গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে বড় ২ টা রাজনৈতিক দল। তো আমি মনে করি যে এই রাজনৈতিক দল ২ টার উচিত না নিজেরা এক ধরনের কোনো চিন্তার মধ্যে, ট্রমার মধ্যে অথবা ডেপ্রাইভড ফিল করা, বরং তাদের জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে আসা উচিত। এক্স্যাক্টলি তারা এখন এই দেশের বড় রাজনৈতিক দল। তাদের তাদের চিন্তা করা একেবারে উচিত খুব আমি জাতিকে ছোট করে বললে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। এক্সাক্টলি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় রাজনৈতিক এজেন্ডা পিক করে সেটাকে ধারণ করে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য ইয়েস, সামনে যাওয়া উচিত। ইয়েস, বিএনপি এবং জামাতের অপেক্ষা করা উচিত না আমাকে কে ডাকবে। বরং বিএনপি এবং জামাতের জাতির কাছে যাওয়া উচিত। সেটাই। লোকদের কাছে যাওয়া উচিত, মানুষের কাছে যাওয়া উচিত। তাদের সাথে কথা বলা উচিত এবং নেতৃত্ব দেওয়া উচিত। আমি খুব আপনি বোধহয় আমার সাথে এগ্রি করবেন যে এই জায়গাটাতে এখন ঘাটতি আছে। এই অবশ্যই, জায়গাটাতে ঘাটতি অবশ্যই, আছে। অবশ্যই যে একমত আমি। তাদের অনেকে বসে মনে করতেছে আমাকে ডাকলো কিনা। আরে ভাই আপনি তো বড় রাজনৈতিক দল। আপনাকে ডাকতে হবে কেন? আপনি না মানুষের কাছে না যাবেন। না তারা আপনি স্বপ্ন তো দেখেন। সরকার এখন, বিএনপি তাই না? এখন, এক্সাক্টলি। বিএনপি এখন সরকার সরকার, ক্ষমতার দিকে না। তাই না? এক্সাক্টলি। কিন্তু ছাত্ররা এখন আপনি সরকার, আপনি বিএনপি এখন রাজনীতি সরকার, জামাতে ইসলামী এখন সরকার। যারা আন্দোলন করেছে তারাই তো, তাদের সম্মতির ভিত্তিতে তো সরকার। এবং ইউনূস সাহেব বারবার বলছেন যে, আপনারা যখন আমার কাছে আসেন তখন আমি সাহসী হই, তখন আমি ক্ষমতাবান হই, তখন আমি ফিল করি যে আমি এই ক্ষমতা প্রযুক্ত করতে পারবো, প্রয়োগ করতে পারবো। কিন্তু যখন আপনারা দূরে সরে যান তখন তো আমার কোনো ক্ষমতা থাকে না। এটা উনি সঠিক কথা বলেছেন, কেন তাদের সম্মতি ছাড়া, তাদের সমর্থন ছাড়া তো এই সরকারের আসলে করণীয় কিছু থাকে না। এক্সাক্টলি। তো এই জায়গা থেকে আমি বলব আসলে যে বিএনপি যেহেতু বড় দল, বিএনপির কাছে জাতির প্রত্যাশা বেশি এবং বিএনপিকে এটা মনে করা উচিত না যে আমাকে কেউ আসলে এখান থেকে সরায় দিতেছে। এত বড় দলকে আপনি কে সরাবে? বরং বিএনপির চিন্তা করা উচিত আমি এখন একটা বড় রাজনৈতিক দল, আমার জাতির প্রতি কর্তব্য আছে। আমার দলীয় স্বার্থের চাইতে আমার দেশের যে জাতীয় স্বার্থ সেটাকে সার্ভ করা হচ্ছে আমার বড় দায়িত্ব। তো Exactly. বিএনপি যদি এই দলীয় দায়িত্ব পালন করতে পারে তাহলে আমি মনে করি যে যেটা শোয়েব এর আগে প্রশ্নটা তুলছেন যে তরুণ প্রজন্মের যে রাজনৈতিক অ্যাসপিরেশন সেই জায়গার সাথে বিএনপির যে সম্পর্কের জায়গা, তাহলে যেইটুকু টানাপোড়েন এখন দৃশ্যমান হচ্ছে আমি মনে করি সেইটুকু টানাপোড়েন ওভারকাম করে এই প্রজন্মকে তারা নেতৃত্ব দিতে পারবে। এবং যেহেতু বিএনপি এবং জামাত ২ টা রাজনৈতিক দলের সাথে আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা একসময় জোটে ছিল। তাদের পলিটিক্যাল ফিলসফির মধ্যে অনেক জায়গায় মিল আছে। অফ কোর্স ডিফারেন্ট অমিল থাকবে ভিন্ন রাজনৈতিক দল। না কিন্তু তবে আমার বোধ হয় এই যে ওইখানে, শেয়ার্ড ওইখানে একটুখানি এক সেকেন্ড বলে নেই, ওইখানে একটা সমস্যা। সেটা হচ্ছে যে ভিন্নমত তো থাকবেই, দুইটা আলাদা দল, তাদের তো ভিন্নমত থাকবেই, কর্মসূচিতে থাকবে ভিন্নতা, তাদের চিন্তার মধ্যে ভিন্নতা থাকবে, তাদের আদর্শের মধ্যে ভিন্নতা সেটা থাকবে, কিন্তু সীমানাটা থাকতে হবে। আপনি তো এক্সাক্টলি। ভিন্ন মত নিয়ে আপনি বিরোধিতা করবেন, কিন্তু বিরোধিতার যে সীমানা, আপনার যে ডিসেন্সির যে কতগুলো ব্যাপার আছে, কতগুলো যে সৌজন্য, কতগুলো যে পরিবেশ সুষ্ঠু রাখার যে ব্যাপার আছে, ওই সীমারেখাটা রাজনৈতিক দলগুলো ভুলে যায়, ওটা কিন্তু বজায় রাখে। এবং দেখেন আমরা কিন্তু এখন একটা ওয়ান্ডারফুল সিচুয়েশন এ আছি যেখানে আপনার বড় ২ টা রাজনৈতিক দল যাদের কাছে আমরা এই সৌজন্যতা আশা করতেছি, তারা একসাথে একসময় জোটে ছিল। একজন আরেকজনের সাথে কাজ করছে। তো এই শেয়ার্ড এক্সপেরিয়েন্স এর মধ্যে তো আপনি এখন একটা ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি দিতে পারেন, তাই সেটাই, না? তো সেটাই আমার বোধ হয় যে বিএনপি এবং জামাতের এটা ফিল করা ফিল উচিত। করা তাদের মধ্যে কম্পিটিশন থাকবে। কিন্তু তাদের এই শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমরা আমাদের জাতীয় রাজনীতির একটা গুণগত পরিবর্তনের জায়গায় যাব। সেই প্রতিদ্বন্দ্বী হবে, সম্ভাবনা প্রতিদ্বন্দ্বী হবে, তৈরি হচ্ছে। প্রতিপক্ষ হবে না। হবে না। এক্সাক্টলি। আমার বোধ হয় যে সেই সম্ভাবনা কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে তৈরি হচ্ছে। এবং আমরা হয়তো একটা ভালো দ্বিদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক সিস্টেমে উত্তরণের একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা পেয়েছি। আমি 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 মানে খুব স্পষ্টভাবে এটা বলব যে রাজনৈতিক দলের কাছে জনগণ হিসাবে, নাগরিক হিসাবে এটা আমাদের আকাঙ্ক্ষা যে তারা এটাকে উপলব্ধি করবে এবং ধারণ করবে। জি। এর মধ্যে একটি প্রসঙ্গ বলে রাখি। যতগুলো বিষয় আমি বললাম একটু আগে যে আ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ থেকে শুরু করে, জুলাই প্রক্লামেশন থেকে শুরু করে, সংবিধানকে রাখা বাদ দেওয়ার প্রশ্নে ভারত এই প্রতিটি বিষয়ে দ্বিমত পোষণ করেছে। যেমন বিএনপি অলসতা দেখিয়েছে। ভারতও বলেছে যে এই সংবিধান তাদের যেই পররাষ্ট্র সেক্রেটারি এসেছেন এবং উনি যে একটি গোপন বৈঠক করেছেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে। অনেক সূত্রে দেখা গিয়েছে
যে অনেকগুলো বিষয়ের মধ্যে এই সংবিধান যেন রাখা হয়, এই ধরনের একটি কথাও নাকি তারা বলেছেন, বা ভারতের পক্ষ থেকে সংবিধানের তারা বিরাট সাপোর্টার। এবং এই সংবিধান রেখে বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা ভারতের একটি অন্যতম কূটনৈতিক লক্ষ্য। আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন অফিসাররা বিভিন্ন সময় যারা নির্যাতিত হয়েছেন তারা এসেছেন এবং তারা বলেছেন যে ভারতের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র করা, তাহলে পরে ভারতের যে শোষণ নীতি, সম্প্রসারণবাদ, সেটি প্রতিষ্ঠিত করা যাবে। তো জুলাই বিপ্লবের পরে দেখা গিয়েছে যে বিএনপি এবং জামাত কেউই ভারতের বিপক্ষে বা ভারতের এই যে ভারতের মদদে গত 16 বছর ধরে বাংলাদেশের ফ্যাসিস্ট শাসন চললো তার বিরুদ্ধে কেউ বলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একবারের জন্য ভারতের নাম উচ্চারণ করেননি। জামাতের আমির যখনই ওনাকে প্রশ্ন করা হয় উনি বারবার বলেন যে ভারতে আমরা এমন কিছু করব না যেটি ভারত মনক্ষুণ্ণ হয়, এই ধরনের একটি কথা উনি বলেন। আপনাদের কি মনে হয়, আমি দুইজনের কাছেই যাচ্ছি, আপনাদের কি মনে হয় যে ভারত আসলে বিএনপি এবং জামাত দুইজনকেই কম্প্রোমাইজ করে ফেলেছে? ছাত্র জনতার যে ভারত বিরোধী মনোভাব, ভারতীয় আধিপত্যবাদ খতম করার যে প্রেরণা, সেখানে একটি বড় গ্যাপ দেখা যাচ্ছে এই দুই দলের কমিটমেন্টের জায়গা থেকে। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে প্রথমে যেতে চাই। না দেখেন, এখানে আমি যদি প্রথমে ভারতের দিক থেকে এই প্রশ্নটাকে দেখি, সেটা হচ্ছে যে ভারত আগেও দেয়াল লিখন ঠিক মতো পড়তে পারে নাই, এখনো ঠিক মতো পড়তে পারতেছে না। কারণ তারা যদি আগে দেয়াল লিখন পড়তে পারতো তাহলে বাংলাদেশের একটা মাত্র রাজনৈতিক দলকে গণতন্ত্র থেকে বের হইয়া একটা ফ্যাসিবাদী সিস্টেম তৈরি করাতে তারা যাবতীয় হেল্প করতো না। তারা মনে করতো এটা রিস্কি প্রজেক্ট, এটা যে কোনো সময় ফেল হবে এবং ফেল করলে পরে তার ন্যাশনাল ইন্টারেস্ট এখানে ঝামেলার মধ্যে পড়বে। এবং এখন দেখেন যে এই প্রথম প্রজেক্ট যখন ফেল হলো, তারপর তাদের যে দ্বিতীয় প্রজেক্ট, যে এখন তারা রিয়েলাইজেশন করবে যে না, এখন আসলে আমার পররাষ্ট্রনীতি চেঞ্জ হওয়া দরকার এবং বাংলাদেশে একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া, সকল রাজনৈতিক দল এবং সকল নাগরিকের সাথে আমার সম্পর্ক তৈরি করা দরকার। তারা এখন পর্যন্ত সেই জায়গায় নাই। আমরা বড় ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন দেখছি আমরা, তাই না? তো এটা আসলে ভারতকে উপলব্ধি করতে হবে যে সে যদি বাংলাদেশের উপরে এক ধরনের আধিপত্যবাদী মানসিকতা লালন করে, তার মধ্য দিয়ে আমরা দক্ষিণ এশিয়ায় ভারতের ইন্টারেস্ট রক্ষা হবে না, বরং ভারতের সত্যিকার ইন্টারেস্ট রক্ষা হবে যদি তারা প্রতিবেশীর সাথে একটা সৎ সম্পর্ক তৈরি করে, সকল প্রতিবেশী দেশের মধ্যে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মিউচুয়াল রেসপেক্ট থাকবে, পিস থাকবে, একজন আরেকজনের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, ভালো প্রতিবেশী থাকবে। তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়া যদি আমরা দেখি তাহলে এখানে ২ টা জিনিস। একটা হচ্ছে যে প্রতিবেশী দেশের সাথে যখন আপনি কথা বলবেন তার সম্পর্কের ব্যাপারে, সেখানে তো কিছু টেক্সট বুক জিনিস আছে যেগুলো রাজনৈতিক দলকে মেইনটেইন করতে হবে। তো এই টেক্সট বুক বক্তব্য কিছুটা ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু তার পাশাপাশি এট দ্য সেম টাইম আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে যে গত ১৬ বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেইখানে ভারতের যে পররাষ্ট্রনীতি ছিল যে এটাকে অল আউট সাপোর্ট দেওয়া, এই পররাষ্ট্রনীতি বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। এবং ভারত যদি তার এই পররাষ্ট্র নীতি পরিবর্তন না করে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে। ভারত কি এই নীতি পরিবর্তন করেছে আপনার মনে হয়? পতিত স্বৈরাচার না, এখন পর্যন্ত শেখ আমি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত। শেখ হাসিনা প্রতিনিয়ত ভারতে বসে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে। আপনার কি কোনো লক্ষণ দেখেছেন যে ভারত তার কিছু পরিবর্তন করেছে? না, আমি এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখতেছি না যে তাদের কোনো রিয়ালাইজেশন আছে। কিন্তু আমি মনে করি যে তাদের নিজেদের ওন ন্যাশনাল ইন্টারেস্ট এটা পরিবর্তন প্রয়োজন। জি, জনাব মারুফ কামাল খান, একই প্রশ্ন আপনার কাছে। আপনি আপনার এক বক্তব্যে প্রশ্নের জবাবে বলেছেন যে বিএনপিতে নানা মতের নানা পথের লোক আছে। তো এর মধ্যে কি ভারতপন্থী একটি গ্রুপও আছে যারা ভারতের স্বার্থকে রক্ষা করতে চাচ্ছে? না সেটা ভারত অনেকটা দিশেহারা হয়ে গিয়েছে না, নানা আওয়ামী লীগ পতনের পরে। কিন্তু বিএনপির মধ্যে কি এমন কোনো না, এলিমেন্ট আছে যারা নানা নানা পথ এবং মতের মানুষ থাকা মানে কিন্তু বিদেশে এজেন্ট থাকার কথা আমি বলি। ভারত তো একটা বিদেশ, একটা ভিন্ন দেশ। তার স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলে থাকা মানে তো সে তো কুইসলিং, সে তো বিশ্বাসঘাতক। সেরকম লোক মানে থাকলে থাকতে পারে গুপ্তভাবে, কিন্তু এরকম থাকার কোনো সুযোগ নেই। একটা রাজনৈতিক দল কিভাবে আরেকটা দেশের এজেন্টকে তার দলে ধারণ করে? যেটা মির্জা গালিব অত্যন্ত পরিষ্কার করে বলেছেন সেটা হচ্ছে এই, না প্রথমে আমি এটা বলে নেই, সেটা হচ্ছে ভারত দীর্ঘদিন ধরে যে পলিসি তারা গ্রহণ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী পলিসি। তারা কিন্তু বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের কোনো দল, কোনো রাজনৈতিক দল বলেন বা কোনো সরকার বলেন, জনগণ বলেন, আমাদের ভারত বিরোধী কিন্তু কেউ না। আমরা আমাদের স্বার্থটা আদায় করতে চাই। আমরা আমাদের, এবং ভারত আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলাক, আমরা শুধু এইটুকু চাই।
আমরা তো ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছি না, আমরা তো কোনো ভারতের ব্যাপারে কোনো শত্রুতার কোনো নীতি গ্রহণ করছি না বা কোনো কার্যক্রম গ্রহণ করছি না। যত বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী সমস্ত কার্যক্রম কিন্তু দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি, বিভিন্ন সময় ভারত গ্রহণ করে এই পাহাড়ি এলাকায় যে শান্তি সব সব বাহিনী থেকে শুরু করে শুরু করে। সবকিছু কিন্তু ভারতের মাটিতে ট্রেনিং, ভারতের অর্থে পরিচালিত। অবশ্যই অবশ্যই বাংলাদেশের ৩০,০০০-এর বেশি সেনাবাহিনী সদস্য নিহত হয়েছে এই ভারতের প্রত্যক্ষ মদতে। অবশ্যই। এবং এই যে কাদের বাহিনী, তারা যেটা ৭৫ সালের পরে তারা আশ্রয় প্রশ্রয় মদত ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, সমস্ত বাংলাদেশের যারা বাংলাদেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, দুর্বৃত্ত, তাদেরকে আশ্রয় প্রশ্রয় মদত দেওয়া, সেটা সবসময় তারা দিয়ে এসছে, এখনো দিচ্ছে। তো সুতরাং ভারত হচ্ছে বাংলাদেশ বিরোধী, এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমরা তো ভারতের সাথে যুদ্ধ করতে চাই, আমরা তো ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান কখনো গ্রহণ করিনি বাংলাদেশ, এবং করার মতো অবস্থাও আমাদের নেই। আমরা করেছি কখনো? আমরা কি কিন্তু ভারত? জনাব মারুফ কামাল খান, বাংলাদেশের জনগণ ভারতের জনগণের বিরুদ্ধে না, কিন্তু ভারতের সম্প্রসারণবাদী যেই কট্টর অর্থাৎ হিন্দুত্ববাদী আপনি আমার 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 সরকারবাদী আমার রয়েছে, কথাটাই বলছেন, তারা বাংলাদেশ বিরোধী যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে, আমরা তার বিরোধী। ভারতের জি, বাংলাদেশ কিন্তু বিরোধী। তার বিরুদ্ধে এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হুম, বিএনপি কি ভারতের এই যে শোষণ নিপীড়ন সম্প্রসারণবাদ হুম, তার বিরুদ্ধে কোনো স্পষ্ট বক্তব্য দিয়েছে? আমি আবারও সবসময় উল্লেখ করছি সবসময়ই দিয়েছে, সবসময় বিএনপির দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অগাস্ট বিপ্লবের পরে একটিবার ভারতের আমি বিরুদ্ধে কিছু আমি বলেননি। তার কেন বক্তব্য, শুনছেন? আমি তার সমস্ত বক্তব্য ফলো করিনি, বলেছেন কিনা আমি বলতে মানে পারবো আপনাকে না। আপনাকে আমি একটি অ্যানালজি দিচ্ছি যে মালদ্বীপে যখন লাস্ট ইলেকশন হলো, মালদ্বীপের এখন যিনি প্রধানমন্ত্রী তিনি অল ইন্ডিয়া আউট বা ইন্ডিয়া আউট একটি ক্যাম্পেইন চালিয়েছেন নির্বাচনী এবং উনি ক্যাম্পেইন। তো জি নির্বাচনী ক্যাম্পেইন এবং উনি নির্বাচিত হওয়ার আগে পরে ইন্ডিয়াকে নাম উচ্চারণ করে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে নাম উচ্চারণ করে অনেক বক্তব্য দিয়েছেন এবং মালদ্বীপের জনগণ তাকে এর জন্য এই একটি এজেন্ডাতে নির্বাচিত করেছে। তো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন এই ধরনের এই এত বড় বিপ্লব হয়ে যাওয়ার পরেও ভারতের বিরুদ্ধে টু শব্দটি করছে না, না, কোন সেটা উল্লেখযোগ্য সেটা নেতাকর্মী না, করছে না? আমি সেটা। এবং এবং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি সারফেস হয়েছে যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, ওনাকে দেখা যাচ্ছে উনি অমিত শাহ বসে আছেন, উনি দাঁড়িয়ে আছেন অনেকটা করজোড়ে। আমি জানি না এই ছবিটা কোন প্রেক্ষাপটে তোলা হয়েছিল, কবে তোলা হয়েছিল, কিন্তু বিএনপি কি এরকম নতজানু অবস্থায় আছে এখনো ভারতের প্রতি? আপনার কি মনে হয়? কখনোই ছিল না। দল হিসেবে বিএনপি কখনোই ভারতের প্রতি নতজানু অবস্থায় ছিল না। আপনাকে বুঝতে হবে, বাংলাদেশ যখন স্বাধীন হয় ১৯৭১ সালে, তখন কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু রাষ্ট্র হিসেবে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব অর্জন করেনি। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের ছিল না। এই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ১৯৭৫ সালের ৭ই নভেম্বরে যে সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে সার্বভৌমত্ব অর্জন করে। এবং এইটা কিন্তু পরবর্তীকালে 111, তথাকথিত 111 এর মাধ্যমে কিন্তু এই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আবার কম্প্রোমাইজড হয়ে যায়। এই ক্রোনোলজিগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। সুতরাং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জনের যে প্রথম পদক্ষেপ, এবং দলের নেতা হিসেবে, দলের প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমান প্রথম গ্রহণ করেছে, এটা হচ্ছে এই বাস্তবতাটা কিন্তু সেই আমাদের। জিয়াউর রহমানের বিএনপি কি এই এই এখনো এই আছে এই সেই এক? অবশ্যই আছে। এই বাস্তবতাটা আমাদেরকে প্রথমে স্বীকার করতে হবে, মানতে হবে এবং জানতে হবে। তার পরবর্তীকালে আপনি যদি দেখেন, বেগম খালেদা জিয়া, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যদি আপনি দেখেন, বেগম খালেদা জিয়া যতবার, কত সহস্রবার এই ব্যাপারে ভারতের যে আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের ব্যাপারে বাংলাদেশ এবং কর্মসূচি পালন করেছেন, অসংখ্যবার প্রেস কনফারেন্স করেছেন, জনসভায় বলেছেন, সব বলেছেন। এবং এটা বিএনপি বোধহয় সর্বাধিক উচ্চারিত হয়েছে, বা বাংলাদেশের স্বার্থের ব্যাপারে যে বার্গেনিং, সেটা বিএনপি সবচেয়ে বেশি করে। কিন্তু বিএনপি তো যুদ্ধ করবে না, কোনো দল কিন্তু, একটি রাজনৈতিক দল যুদ্ধ করবে না। একটি রাজনৈতিক দল কিন্তু আলাপ আলোচনার দরজা বন্ধ করে দেবে না। ভারত তো একটা প্রতিবেশী রাষ্ট্র, তার কাছে আমার আলাপ আলোচনা, তার সঙ্গে আমার দর কষাকষি, এই অবস্থা থাকতে হবে। সেটা আছে, সেটা সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি জাতীয় স্বার্থ, যেটা আওয়ামী লীগ করে, জাতীয় সার্বভৌমত্বের ব্যাপারে আপনি ভারতের সঙ্গে কম্প্রোমাইজ করবেন, এবং বিএনপি এটা করেনি। এবং বিএনপি যদি এটা কখনো করে, দেশের জনগণ এটা পরিষ্কার বুঝতে পারবে, এবং এটা ভারত কিন্তু জানে। আমরা নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে পারি, নানা ধরনের কথা বলতে পারি, কিন্তু ভারত কিন্তু সবচেয়ে ভালো জানে যে বিএনপি তার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কম্প্রোমাইজ করবে কিনা,
ভারতের কাছে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা কিন্তু ভারতীয় যারা পরিচালক, ভারতীয় যারা রাষ্ট্র নায়ক তারা কিন্তু জানে, এবং জানে বলেই জি, তাদের তাদের জনাব মারুফ কামাল খান। সর্বাত্মক জি, বিরোধিতা কিন্তু এখনো বিএনপির বিরুদ্ধেই অটুট আছে। তারা এই যে করে যাচ্ছে, জি, তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করেনি, তারা কিন্তু এখনো চেষ্টা করছে যে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, তারা এখনো চেষ্টা করছে জি, আওয়ামী লীগকে যাতে। আপনার বক্তব্য বুঝতে পেরেছি। তো আ কিন্তু তাহলে পরে যে বিএনপির বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের এত মিল কেন? আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। বিএনপি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক, তাই তো? কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান, মাত্র ৩-৪ দিন আগে ভারতের সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশে আ যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত ভালো। নির্বাচন হলে পরে নির্বাচিত সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। এই যে বক্তব্যের মিলগুলো, এগুলো কিভাবে হচ্ছে? ভারত যা চায় বিএনপি তা চায়। বা ভারতের চাওয়া বিএনপির চাওয়া আমার তো আমার একই মতে রকম। শোয়েব, না আমি না একটু বলি না, এখানে ভারত যা চায় বিএনপি তা চায়, এটা খুবই সরলীকরণ, এবং এটা 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 এইভাবে বলা ঠিক না। বিএনপির একটা রাজনৈতিক দল হিসেবে সে তো নির্বাচন চাইবেই, সে নির্বাচনের জন্য দাবি করবেই, এটা তো স্বাভাবিক। এখানে নানা ধরনের ইয়ে আছে, সন্দেহ সংশয় এসব তো আছে। আপনি জানেন যে আম, আম, এগুলো সমাজে বিরাজমান আছে, এই বিতর্ক, এই সমস্ত সন্দেহ, যে নতুন একটা রাজনৈতিক দল করা হবে, বিএনপি কে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পরে বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া হবে, এই কথাগুলো তো আছে। বিএনপি এই জন্য নির্বাচনের জন্য তারা তো মেনে নিয়েছে। বা তত্ত্বাবধায়ক এখন যে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের। জি, আমরা জনাব মারুফ কামাল খান সাহেবকে সম্ভবত ইন্টারনেট কানেক্টিভিটির জন্য একটু লুজ করেছি। আমরা আশা করছি উনি জয়েন করবেন। জনাব মির্জা গালিব, আপনার কাছে আমি একই প্রশ্নে যাচ্ছি বা আপনাকে রেসপন্ড করার সুযোগ দিচ্ছি। কিন্তু সেই সাথে আপনি কি এটাও বলবেন যে জামাত কি ভারতের সাথে কম্প্রোমাইজ? জামাতের যে আগের নেতৃত্ব তারা যেভাবে ভারত বিরোধী বক্তব্য দিত বা ভারতের বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল, বর্তমান নেতৃত্ব, এই যে আমি যেটা কোট করলাম, জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, উনি স্পষ্টভাবে বলেছেন যে আহ, ইন্ডিয়া মন খারাপ করে এই ধরনের কোনো কাজ জামাত করবে না, এ ধরনের একটি কথা উনি বারবারই বলেন, প্রায় বলেন। আপনি কি মনে হয় জামাতও কম্প্রোমাইজ আমি আমি ভারতের আমি সাথে? এবং এবং এই সাথে আমি এটা বলছি যে আলোচিত সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন, উনি তার একটা ভিডিওতে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের, ওনার ব্যাপারে উনি বলেছেন যে উনি ভারতের সাথে লিঙ্কড বা ভারতের সাথে কম্প্রোমাইজড। আপনার না, আপনার কি আমি আমি মনে হয়? আমি মনে করি কোনো অবস্থাতেই না। এখানে আমি এক্সাক্টলি আপনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের যেটা কোট করছেন, আমি আমি জানি না উনি কোট আনকোট এক্সাক্টলি কি বলছেন। আমি দেখতে পারলে হয়তো ভালো কমেন্ট করতে পারতাম। কিন্তু স্বাভাবিকভাবে আমি যদি মনে করি যে মানে অফ কোর্স না। জামাতের যেটা হয় সেটা হচ্ছে যে, আমি খুব ইন্টারেস্টিং একটা কাহিনী বলি আপনাকে। আবুল মনসুর আহমেদ তার বইয়ে লিখছেন আরকি। জামাত যখন সংগ্রাম পত্রিকা করছে তখন উনার কাছে গেছে আলাপ আলোচনার জন্য যে পত্রিকার নাম কি হবে। তো তারা বলতেছে যে সংগ্রাম। তো উনি বলতেছে, "তুমি এরকম একটা নাম নিলা কেন? তুমি তো আরবি ফার্সি শব্দ থেকে নাম নিবা। এটা না এই দেশের মুসলমানরা ভালো বুঝে।" তো তারা উত্তর দিতেছে যে, "আপনি আরবি ফার্সি বললে কোনো প্রবলেম নাই। আমরা বললে তো আমাদের ১২টা বাজায় দিবে।" তো জামাত সবসময় একটা ভয়ে থাকে যে তার উপরে একটা ব্লেম আসবে। তো সেই ব্লেম এর স্টিগমা। জায়গা থেকে হচ্ছে সে হয়তো কিছুটা কেয়ারফুল জায়গা প্লে করতে চায় আরকি। কিন্তু আপনি যদি সাধারণভাবে, আমি মারুফ ভাইয়ের সাথে এগ্রি করি যে আপনি যদি সাধারণভাবে বিএনপির রাজনীতি দেখেন, জিয়াউর রহমান, তারপর হচ্ছে বেগম খালেদা জিয়ার রাজনীতি। জনাব মির্জা গালিব, আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে বিএনপি যেমন সংবিধান সংশোধনের ক্ষেত্রে অনেক অলসতা দেখিয়েছে, অনেকেই বলছেন যে জামাত এই ২৪-এর যে গণ অভ্যুত্থান হলো সেটি দিয়ে ৭১-কে আড়াল করতে চায়। তারা জুলাই প্রক্লেমেশনের নাম করে, তারা সংবিধান সংশোধনের নাম করে ৭১-কে মাইনাস করতে চায়। আপনি কি মনে করেন যে জামাতের স্ট্র্যাটেজি হচ্ছে ২৪-কে দিয়ে ৭১-কে রিপ্লেস করে দেয়া? না, আমার এটা মনে হয় না। তো যেটা হচ্ছে যে, যেহেতু ধরেন 71 জামাতের জন্য খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন। তাহলে 71 যদি কিছুটা আড়াল হয়ে যায়, তাহলে জামাতের জন্য এক ধরনের কমফোর্ট জোন তৈরি হয়। তো যখন ২৪ এর মধ্য দিয়ে আ আপনার এই আড়ালের কাজটা হয়, তখন হয়তো আপনি যদি একটা নিউট্রাল জায়গা থেকে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে সেটা জামাতের জন্য একটা কমফোর্ট স্পেস তৈরি হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ২৪ এর গণ অভ্যুত্থানের যেই স্পিরিট, এটা যদি আমরা দেখি, তাহলে এটা ৭১ এর সাথে তার কোনো কনফ্লিক্ট নাই। ৭১ এর ২ টা জিনিস আছে। একটা হলো আপনি মুক্তিযুদ্ধ কিভাবে এই দেশের গণমানুষের যুদ্ধ হইছে সেটা বোঝার চেষ্টা করা। তার মধ্য দিয়ে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কি আশা-আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধের পরে কিভাবে মুক্তিযুদ্ধকে দলীয় মনোপোলাইজ করলেন। তারপর মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করলেন এবং ফাইনালি সেই চেতনাকে ব্যবহার করে আপনি বাংলাদেশে একটা
ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা তৈরি করলেন, একটা রাজনৈতিক সিস্টেম তৈরি করলেন। তো ২৪-এর মধ্য দিয়ে যেটা হইছে সেটা হচ্ছে এই মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির পতন হইছে। এই মুক্তিযুদ্ধের চেতনাকে মনোপলি করার পতন হইছে। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষার যে বহিঃপ্রকাশ, তার সাথে এই ২৪-এর গণ-অভ্যুত্থানের যে আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এবং তার সাথে আপনি যদি আরো পিছনে যান, আপনি যদি ৪৭ যেমন ধরেন আমাদের দেশে মুক্তিযুদ্ধের প্রবলেম কি? একটা প্রবলেম হলো যে মুক্তিযুদ্ধের যে বয়ান, সেখানে আমাদের ইতিহাস শুরু হয় ৭১ থেকে। মনে হয় ৭১ আগে আপনার কিছু নাই। কিন্তু এই দেশের জনগোষ্ঠীর ইতিহাস তো বাঙালি মুসলমানের ইতিহাস তো আরো লম্বা, তাই না? তো আপনি যদি ৪৭-এ দেখেন যে আপনি কেন পাকিস্তান তৈরি হইল? কেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাকিস্তান আন্দোলনে পার্টিসিপেট করল? আপনি যদি ৭১-কে দেখেন যে কেন পাকিস্তানের সাথে বাংলাদেশের মুসলমানরা থাকতে পারল না শেষ পর্যন্ত? কেন সেখান থেকে তারা বের হয়ে আসলো? এবং ২৪-এ আপনি যদি দেখেন যে ভারতীয় আধিপত্যবাদের প্রযোজনায় এই দেশে যে মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রিকে ব্যবহার করে যেই ফ্যাসিবাদী সিস্টেম, সেখান থেকে এদেশের জনগণ বের হয়ে আসলো। তো এই ৩ টাকে আপনাকে এক সূত্রে গাঁথতে হবে। তাইলে পরে আপনি বুঝবেন যে হোয়াট ইস দ্য ডেফিনিশন যে বাংলাদেশী মুসলমান, বাঙালি মুসলমান অথবা বাংলাদেশ হিসাবে আমাদের যে জাতিসত্তা সেটা কোন জায়গায় দাঁড়ায়। তো আমি মনে করি না যে ২৪-এর সাথে ৭১ এর কোনো কনফ্লিক্ট আছে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি থিওরি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল বা শক্তি, যেমন আমরা যদি জাতীয় নাগরিক কমিটির কথা বলি, আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি, আমরা যদি বিপ্লবী পরিষদের কথা, জাতীয় বিপ্লবী পরিষদের কথা বলি, এই সবগুলো রাজনৈতিক উদ্যোগের পেছনে যারা আছেন তাদের অনেকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা সাবেক শিবির, তারা একসময় শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনার কি মনে হয় যে জামাতে ইসলামী তাদের যেহেতু কোনো যুব সংগঠন নেই, যেমন ছাত্রদল, যুবদল, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শিবির, জামাত, মাঝে কোনো যুব সংগঠন নেই, এগুলো কি আসলে জামাতের যুব সংগঠন? না, আমি কোনো অর্থে মনে করি না। কারণ হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে দেখেন যে এই আন্দোলন যারা করছে তার মধ্যে যেমন ছাত্র শিবিরের লোকজন ছিল, আবার অন্যরা ছিল। একমাত্র ছাত্র শিবিরতে আন্দোলন করে নাই। তার আশপাশে আরো অনেক লোক ছিল। আপনি একইভাবে যদি দেখেন যে এই যে জাতীয় নাগরিক কমিটি যারা করছে সেখানে ডান থেকে লোক গেছে, বাম থেকে লোক গেছে, নানান জায়গা থেকে লোক আসছে। আপনি যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন তাহলেও নানান জায়গা থেকে লোক আসতেছে। তো এই কোয়েশ্চেনটা কেন উঠতেছে? কোয়েশ্চেনটা উঠতেছে এই কারণে যে আওয়ামী লীগ যে সিস্টেম এই দেশে তৈরি করছিল, এই যে ফ্যাসিস্ট সিস্টেম, সেই সিস্টেম সকল জায়গা থেকে জামাত এবং শিবিরের তার মৌলিক যে মানবিক অধিকার, তার যে নাগরিক অধিকার, তার রাজনীতি করার অধিকার, রাজনৈতিক প্রসেসে পার্টিসিপেশনের অধিকার, এই অধিকারগুলো সরায় নিয়ে গেছে। তারা এখানে তাদেরকে ডেপ্রাইভড করছে। আজকে যখন ওই সিস্টেমটার পতন হইল এবং সকল জায়গায় আপনি নাগরিক হিসেবে অংশগ্রহণ করতে পারতেছেন, তখন আপনার জাস্ট মেয়ার অংশগ্রহণের কারণে তাদের কাছে মনে হইতেছে, ও মা এতদিন তো এরা ছিল না, এখন কোথা থেকে আসলো? কিন্তু আসলে তো নাগরিক হিসেবে তার সেখানে থাকারই কথা। তাই না? আপনি দেখেন নাগরিক কমিটিতে বলা হতেছে যে আপনি হয়তো শিবিরের ছেলেরা গেছে। নাগরিক কমিটিতে আপনার বামপন্থীদের ছেলেরা আসে নাই। নাগরিক কমিটিতে রাজনীতি করেন এরকম ছেলেরা আসে নাই। সবাই তো আসছে সেখানে। তো আপনি যদি দেশ হিসেবে চিন্তা করেন সেখানে সবাই থাকবে। তাহলে এই জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সবাই থাকবে। তো এটাকে ধরেন আপনি জামাতের বি টিম, সি টিম হিসেবে চিন্তা করা অথবা শিবিরের যেটা আপনি বললেন যে তার যুব সংগঠন হিসেবে চিন্তা করা, এগুলো জি, ভুল রাজনৈতিক ধন্যবাদ আপনাকে। ইন্টারপ্রিটেশন। আমাদের সর্বশেষ প্রশ্ন আপনার প্রতি। আম আ আ এই জুলাই আন্দোলনের অন্যতম একজন সংগঠক ছিলেন সাদিক কায়েম, এবং অনেকদিন পরে উনি ঘোষণা দিয়েছেন যে উনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। তার এই ঘোষণায় তার সহপাঠী থেকে শুরু করে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, কারণ তারা জানতেন না, তাদের ভাষ্যমতে তারা জানতেন না যে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এমনকি উনি শিবির করেন। সাদিক কায়েম আমার দেশের উদ্বোধনী যে সংখ্যাটি বের হয়েছে, সেখানে উনি একটি লেখা লিখেছেন, গণ অভ্যুত্থানের নেপথ্যের শক্তি। আহ, ওই সংখ্যাতে উনি বলেছেন, আমি কোট করছি, জুলাই বিপ্লবে ঢাবি শিবির ও সাবেক ঢাবি শিবিরদের ভূমিকা আছে। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ জুন থেকে ৩৬ জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। এবং উনি সেই লেখায় আরো বলেছেন, ৯ দফা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং ঢাবি শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব, শরফুদ্দিন, আলী হাসান জুনায়েদ, সিবগাতুল্লাহ, রাফে, সালমান, রিফাত। জুলাই আন্দোলনে আপনি সহ সাবেক শিবিরদের ভূমিকা আসলে কি ছিল? একই সাথে এই বিষয়ে আমি একটি কথা বলে নিই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে যখন শেখ হাসিনা তার অন্তিম সময় পার করছিলেন, উনি কিন্তু ওনার বক্তব্যে বলছিলেন যে এই আন্দোলন হচ্ছে শিবির, এরা কারা, এরা সব শিবির, পাড়া মহল্লায় খোঁজ নিয়ে দেখো, বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে দেখো, কোনো শিবির নেই,
সব ঢাকা চলে আসছে, আন্দোলন করতেছে। এটা কি মিলে যাচ্ছে না? আপনি আপনাদের ভূমিকাকে কিভাবে দেখেন? দেখেন এখানে আম এই আন্দোলন চলার সময় আওয়ামী লীগ অথবা শেখ হাসিনার এই যে বক্তব্য, এই বক্তব্যটা উনি কেন দিচ্ছেন? উনি দিচ্ছেন যে সমাজে শিবিরের ব্যাপারে একটা স্টিগমা তৈরি করা হয়েছিল। এবং আওয়ামী লীগ যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যে এই আন্দোলন শিবির, তাহলে এই আন্দোলনকে দমন নিপীড়ন করার একটা সামাজিক বৈধতা তৈরি করা যায় কিনা। এইটা ছিল মূলত শেখ হাসিনার টার্গেট। এই বৈধতা তৈরি করেই কিন্তু এর আগে সে ফ্যাসিবাদটা তৈরি করছে। কিন্তু যেহেতু এই প্রক্রিয়াটা লম্বা সময় এই দেশের জনগণের উপর নিপীড়ক হিসাবে কাজ করছে, যেই কারণে হচ্ছে আপনার এই আন্দোলন চলাকালীন সময় এই স্ট্র্যাটেজি ফেইল করছে এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ ছাত্র জনতা এটাকে হচ্ছে রিজেক্ট করছে। এবং আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কারণে ছাত্ররা মিছিল করছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই মিছিলের মধ্যে দিয়ে তারা বলার চেষ্টা করতেছে যে এই যে রাজাকার বলে জামাত শিবির ট্যাগ দিয়ে, স্বাধীনতা বিরোধী ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিয়ে তার নাগরিক অধিকার এবং যে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলনকে আপনি ট্যাগ দিয়ে হচ্ছে দমন নিপীড়ন করবেন, এই কালচারটা শেষ হওয়া উচিত। তো এটা হচ্ছে সেই স্ট্র্যাটেজির জায়গা থেকে। এখন আমি যদি আন্দোলনকে দেখি, দেখেন এর আগেও আমি বলছি যে আন্দোলনের ২ টা পর্যায়। একটা পর্যায় হলো যে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার বিপক্ষে যে রাজনৈতিক আন্দোলন, সেটা বিএনপি করেছে লম্বা সময়, ছাত্রদল করেছে, সেটা জামাত করেছে, সেটা ছাত্র শিবির করছে এবং সেটা অন্যান্য রাজনৈতিক দল, জামাত এবং বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল তুলনামূলকভাবে ছোট হইতে পারে, কিন্তু তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ছিল। তো এই রাজনৈতিক আন্দোলনের হচ্ছে একটা প্রক্রিয়া এবং আরেকটা প্রক্রিয়া হলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোটা বিরোধী আন্দোলন শুরু হলো। যে আন্দোলনের নেতৃত্বে আপনার এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, যারা হচ্ছে আপনার গভর্নমেন্টে পার্টিসিপেশন করছে, নাহিদ, আসিফ, মাহফুজ থেকে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এবং তাদের পাশাপাশি এই আন্দোলনে ছাত্র শিবিরের পার্টিসিপেশন ছিল। বিশেষ করে সাদেক কাইয়ুমের ব্যক্তিগতভাবে সেখানে পার্টিসিপেশন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার সভাপতি, তখন সেক্রেটারি ছিল ফরহাদের সেখানে পার্টিসিপেশন ছিল এবং সাদেক কাইয়ুম এবং ফরহাদের যে পার্টিসিপেশন, সেই প্রক্রিয়ার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যারা সাবেক ব্যক্তিগতভাবে আমি সহ আরো যারা আছে, তারা এই প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত ছিল। বিভিন্ন সময় আমাদের কথা হইছে, স্ট্র্যাটেজি মেকিং এর ক্ষেত্রে আলাপ আলোচনা হইছে। আন্দোলনের কোন পর্যায়ে কি করতে হবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু মাঠে থেকে এই প্রক্রিয়াটার যে নেতৃত্ব সেটি সাদিক দিচ্ছে অন্যদের সাথে মিলে। কাজে এই প্রক্রিয়াটাকে আমার বোধ হয় যে আমরা ফোকাস করে কোনো একজন ব্যক্তির, একটা দলের, একটা রাজনৈতিক গোষ্ঠীর নিজস্ব প্রক্রিয়া এভাবে আমাদের দেখা উচিত না। বরং এই লম্বা সময়ের যে রাজনৈতিক আন্দোলন সরকারের বিপক্ষে এবং কোটা বিরোধী আন্দোলনে সাধারণ ছাত্রদের যে পার্টিসিপেশন এবং নেতৃত্ব এবং তার পাশাপাশি যে আন্দোলনের একটা পর্যায়ে আমাদের আরবান মিডল ক্লাসে প্রায় সকল মানুষ রাস্তায় নেমে আসছে। তাই না? আপনি বিভিন্ন জায়গায় আপনি দেখছেন যে ঢাকা শহরে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আসছে। বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রী বোনরা রাস্তায় নেমে আসছে। ঢাকার বাইরে আপনার বিভিন্ন মফস্বল শহরে আপনি দেখেছেন যে লোকেরা নেমে আসছে। আপনি ওই সময় যদি ভিডিও ক্লিপিংস দেখেন, যে বহু ভিডিও ক্লিপিংস আছে আপনার খুবই এনকারেজিং, যে একেবারে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে। আমি একজনকে বলতে দেখেছি, সে বলতেছে দেন আমার তো চাকরি-বাকরির প্রয়োজন নাই। আমি তো কোটা আন্দোলনের জন্য নামি নাই। আমি নামছি এই যে আমার ভাইদেরকে, বোনদেরকে পুলিশ গুলি করে মারতেছে। এটা দেখে আমি সহ্য করতে পারি নাই। আমি এই কারণে নেমে আসছি। এই যে একটা জাতীয় কনসেনসাস তৈরি হইছে, সকল পর্যায়ের মানুষ এখানে নেমে আসছে। যেই কারণে এই আন্দোলনটা সফল হইছে। তো আন্দোলনে যার যেটুকু কন্ট্রিবিউশন, সেই ইতিহাস যেন আমরা হচ্ছে চেঞ্জ করে না ফেলি, এটা যেমন একদিকে আমাদেরকে দেখতে হবে, আবার একই সাথে এই আন্দোলনটা যেন আমরা কেউ মনোপলি না করি। কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন মনোপলি না করি। এটার জন্য একটা জাতীয় চরিত্র থাকে এবং এর মধ্যে দাঁড়াইয়া আমরা যেন বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন করতে পারি। মানুষের জীবন মানের যেন পরিবর্তন হয়, সেটা আমাদের টার্গেট হওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মারুফ কামাল খান, ওয়েলকাম ব্যাক। আপনি যখন আমাদের সাথে ছিলেন না, আমি জনাব মির্জা গালিবকে কিছু প্রশ্ন করছিলাম। এ ব্যাপারে আপনারও একটু আমি মতামত নিয়ে নিই। সেটি হচ্ছে যে আম আ অনেকেই অভিযোগ করছেন যে জামাতে ইসলামী তাদের যেহেতু ৭১ এর ব্যাপারে একটি দুর্বলতা আছে, তারা ব্যাকফুটে থাকে ৭১ এর প্রশ্ন আসলে পরে। তারা এই ২৪ এর গণ আন্দোলন দিয়ে আসলে ৭১ কে রিপ্লেস করার একটি চেষ্টা করছে। এই রিপ্লেস করার প্রক্রিয়াতেই এই প্রক্লামেশন দেয়া, সংবিধান পরিবর্তন করে দেয়া, বাংলাদেশের নাম পরিবর্তন করে দেয়া, এগুলো আসলে জামাতের ব্রেন চাইল্ড। আপনি কি মনে করেন? তো আপনি যে প্রশ্ন করলেন এটা কার অভিযোগ? আমার তো এই ধরনের কোনো জামাত সম্পর্কে আমার এই ধরনের কোনো অভিযোগ নেই। জামাত একটি রাজনৈতিক দল, তারা তাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করছে, তারা তাদের কাজ করছে। জামাত সম্পর্কে এই ধরনের অভিযোগ তো আমার নেই। মিডিয়াতে অনেকেই সুতরাং এটা কাদের সোশ্যাল অভিযোগ? মিডিয়াতে আমি নাম বলছি না, বাট
ছাত্রদলের সহসভাপতি একজন একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে এই ধরনের কথা আছে। এবং আমার মনে হয় অনেকেই বলেন, যদি জনাব মির্জা গালিব, আপনি সম্ভবত জুনায়েদ সাকির সাথে একটি টক শোতে ছিলেন, যেখানে জুনায়েদ সাকিও এই ধরনের একটি অভিযোগ করেছেন। তো আমার মনে হয় এটা অনেকেই করে থাকেন, যে 24 দিয়ে কি জামাত 71-কে অপ্রাসঙ্গিক করার না, 24 দিয়ে 71-কে কিভাবে অপ্রাসঙ্গিক করবে এটা আমার কাছে, কারণ 71-এর মাধ্যমে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। 71 এই রাষ্ট্রের বাস্তবতা জামাত ইসলামী সহ সকলেই যারা এই দেশে রাজনীতি করছে তারা প্রত্যেকেই কিন্তু 71-এর যে বাস্তবতা, একটি পৃথক রাষ্ট্র গঠিত, একটি পৃথক রাষ্ট্র, এই বাস্তবতা মেনে নিয়েই তো সবাই রাজনীতি করছে। তো সুতরাং এটা কি বাংলাদেশকে কি জামাতে ইসলাম কি আবার পাকিস্তান বানাতে চাচ্ছে? 71-এর বাস্তবতা মুছে দেওয়া মানে কি? অপ্রাসঙ্গিক করে ফেলা মানে কি? এই রাষ্ট্রটাকে তো জামাত ইসলামী পাকিস্তান বানাতে চাচ্ছে বলে আমি মনে করি না, এই ধরনের অভিযোগ আমার নাই। সুতরাং এটা অবান্তর কথা যে 71 দিয়ে 24 দিয়ে 71-কে মুছে ফেলা। আমি যেটা বলতে চাই, যেটা অনেকে অভিযোগ করে যে এটাকে নতুন স্বাধীনতা সংগ্রাম বলা হয়েছে, তাই তো? এটা তাহলে আমরা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলা হয়েছে, বা নতুন বাংলাদেশ করার কথা বলা হয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে। এটাতে আমার মনে হয় না যে খুব একটা আপত্তি করার কিছু আছে। আমি এটা বলতে চাই যে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার মধ্যে কিন্তু কতগুলো পাঠের মধ্যে কিন্তু কতগুলো গরমিল আছে। যেমন ধরেন ইংরেজিতে আপনি ইন্ডিপেন্ডেন্স বলতে স্বাধীনতা বোঝায়, ফ্রিডম বলতে স্বাধীনতা বোঝায়, এরকম অনেকগুলো শব্দ আছে যেটাকে বাংলায় কিন্তু আপনি আর অন্য কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারছেন না। তো সুতরাং ওটাকে আপনার স্বাধীনতাই বলতে হবে। তো সুতরাং যেমন শেখ সাহেব 1971 সালে 7ই মার্চ যে ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে কিন্তু এই যে উনি বললেন স্বাধীনতার সংগ্রাম, এটা একটা পৃথক রাষ্ট্র গঠনের সংগ্রাম কিনা সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে দ্বিধা ছিল। যেমন তখন অনেকটা বলতে গেলে দৈনিক ইত্তেফাক আওয়ামী লীগের মুখপত্রের মতোই ছিল ওই সময়। ইত্তেফাক কিন্তু পরের দিন যে সংবাদ প্রচার করে সেই সংবাদের শিরোনাম তারা করেছিলেন, সেই সংবাদের মধ্যে তারা লিখেছিলেন স্বাধীনতা শব্দটা তারা বাদ দিয়ে স্বাধিকারের সংগ্রাম করে দিয়ে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধিকারের সংগ্রাম। তারা এটা বোঝাতে চেয়েছিলেন যে এই স্বাধীনতা বলে উনি ইন্ডিপেন্ডেন্স বোঝাতে চাননি, স্বাধিকারের কথা বলতে চেয়েছেন। যে স্বাধীনতা কিন্তু বাংলা অনেক, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অনেক ধরনের স্বাধীনতা থাকে। তো সুতরাং স্বাধীনতা বাংলায় আমরা যখন বলি, আমরা এই যে 71 সালে একটি ইন্ডিপেন্ডেন্স আমরা পেয়েছি, একটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট আমরা পেয়েছি, একটি পৃথক রাষ্ট্র আমরা গঠন করেছি। এই রাষ্ট্রে যে মানুষের যে স্বাধীনতা, জনগণের যে স্বাধীনতা, এই স্বাধীনতা বারবার কিন্তু অপহৃত হয়েছে, বারবার হারিয়ে গেছে। সুতরাং এই স্বাধীনতাগুলো, এই হারিয়ে যাওয়া, এই অপহৃত স্বাধীনতাগুলো দ্বিতীয়বার আমরা আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা অর্জন করেছি। সুতরাং এটাকে স্বাধীনতা বললে মহাভারত অশুদ্ধ হয়ে গেল, বা এটা 71-কে এটা নিগেট করা হচ্ছে, এভাবে ব্যাখ্যা করা আমার মনে হয় প্রয়োজন, এটা অপ্রাসঙ্গিক। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রশ্ন জনাব মির্জা গালিবকে করছিলাম, সেটি হচ্ছে যে আবারও আমি বলছি, আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করবেন এটি কার অভিযোগ, বাট আমি সোশ্যাল মিডিয়াতে যে আলাপগুলো হচ্ছে তার সূত্র ধরে বলছি। অনেকেই বলে থাকেন যে নাগরিক কমিটি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, বিপ্লবী জাতীয় বিপ্লবী পরিষদ, এ ধরনের যে নতুন রাজনৈতিক উদ্যোগ বাংলাদেশে দেখা যাচ্ছে এই জুলাই বিপ্লবের পরবর্তীতে, অনেকের অভিযোগ হচ্ছে এগুলো আসলে জামাতের বি টিম, সি টিম, ডি টিম। কারণ এই নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় বিপ্লবী পরিষদ, এই দলগুলোর যারা উদ্যোক্তা বা উপরের শ্রেণীর নেতা, তাদের অনেকের ব্যাকগ্রাউন্ড তারা সাবেক শিবির। আপনার কি মনে হয় যে জামাত ইসলাম যেহেতু তাদের যুব সংগঠন নাই, লাইক ছাত্রদল, যুবদল, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্র শিবির, জামাত ইসলামী, মাঝে কোনো দল নাই, আপনার কি মনে হয় জামাত ইসলাম পরিকল্পনা করে এই ধরনের রাজনৈতিক দল করে তাদের একটি যুব সংগঠন করে ফেলছে? আমার তা মনে হয় না, আমি তো মনে করি না। কেননা একটি রাজনৈতিক দল আরেকটি প্রতিপক্ষ রাজনৈতিক দলের জন্ম দেবে, ব্যাকগ্রাউন্ডে হয়তো তারা একসময় শিবির করে থাকতে পারে, কিন্তু তারা আজকেও তারা শিবির করছে বা জামাতের স্বার্থ সংরক্ষণ করছে, অথবা জামাতের ডিজাইন অনুযায়ী তারা আরেকটা রাজনৈতিক দল করে নির্বাচনে আসছে, এটা আমার কাছে মনে হয় না। তারা আলাদাভাবেই রাজনৈতিক দল গঠন করছে। সাথে বিএনপির অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, বিপরীত ধর্মী অবস্থান নিতে দেখা গিয়েছে। জামাতের সাথে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি, কোন বিপরীত অবস্থান? জামাতের সঙ্গে তাদের জামাত তো, এটা বলা ঠিক হবে কিনা, জামাত তো এখন রাষ্ট্র ক্ষমতার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ নয়, কন্টেন্ডার নয়। তো সুতরাং জামাতের বিএনপির সঙ্গে হয় স্বাভাবিক। আচ্ছা, জি।
আমরা খুব তাড়াতাড়ি শেষ এটা করে মানে এই দিচ্ছি। নয় যে বিএনপির সঙ্গে যদি বিরোধ না হয়, তার মানেই যে তারা জামাতের সঙ্গে যে বিরোধ না হওয়ার অর্থই এই নয় যে জামাতের স্বার্থ তারা রক্ষা করছে। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হইতেই হবে, না হইলে মনে হবে যে তারা একদল। না, এটা এটাই ভালো কালচার, culture না, এটা এটাই কালচার, ভালো এটা culture, আমাদের তাই রাজনৈতিক না? কালচার। আর এখন এই কালচার বাংলাদেশ থেকে, বাংলাদেশ, ভারত, এই উপমহাদেশ থেকে মানে ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র পর্যন্ত প্রসারিত হয়েছে আর কি। মানে ওই আমরা 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 ছোটবেলায় প্রমথ চৌধুরীর একটা লেখা পড়েছিলাম। তিনি লিখেছিলেন যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নহে, অর্থাৎ এই খারাপ এই দোষগুলো কিন্তু খুব দ্রুত সংক্রমিত হয়। তা আমাদের যে রাজনৈতিক কালচার এখন মানে এই যে সমস্ত মানে প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য, প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যে সমস্ত অবস্থা, যুক্তরাষ্ট্রের মতো একটা বহুকাল ধরে গণতান্ত্রিক চর্চা করা একটা দেশেও আমরা এর এই মানে কুলক্ষণ গুলো আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা খুব দুর্ভাগ্যজনক। সেটাই। আমার বোধহয় যে শোয়েব কোয়েশ্চেনটা ভিন্নভাবে করা উচিত। আমরা যদি দেখি যে ২ টা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে খুব বেশি উত্তপ্ত বাক্য বিনিময় হইতেছে না, এটাকে আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত এবং বাকিদেরকে বলা উচিত যে আপনারা এটা ফলো করেন। তাহলে আমাদের জাতীয় রাজনীতির ওভারঅল কালচার বেটার হবে। না, বিতর্ক তো হতেই পারে। বিতর্ক তো রাজনীতিতে বিতর্ক থাকবেই, বিতর্ক থাকা উচিত। তবে বিতর্কের ভাষা, পরিভাষা, তারপরে ভঙ্গি, এগুলো সবগুলো যেন শালীন থাকে, মার্জিত থাকে, সেটা আমরা চাই। এক্স্যাক্টলি। জি, রাজনৈতিক দলের মতো টক শোতেও কিন্তু বিতর্ক হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমি অনেক চেষ্টা করি আপনাদের মধ্যে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় করাতে পারছি না। আপনারা ঘুরে ফিরে আমি একটা কথা এখানে বলতে চাই, সেটা বলা উচিত। সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে কোনো রাজনীতিই ছিল না এবং রাজনৈতিক কোনো তৎপরতা ছিল না এবং রাজনৈতিক দলগুলো কিন্তু প্রপারলি ফাংশন করতে পারে নাই। সুতরাং সত্যিকার অর্থে কিন্তু এবং অনুমোদিত কার্যকলাপ চালাতে হয়েছে। শেখ হাসিনার অনুমোদন ব্যতি রেখে কোনো রাজনৈতিক কার্যকলাপ কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চালাবার কোনো সুযোগ ছিল না। সুতরাং সুষ্ঠু স্বাভাবিক ধারার, স্বাভাবিক গতির রাজনীতি, স্বাভাবিক গতির কার্যতৎপরতা কিন্তু বাংলাদেশে ছিল না। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটা কিন্তু আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে। সুতরাং এখন এই যে দীর্ঘদিনের যে বন্ধ দুয়ার, সেটা কিন্তু খুলে গেছে। তাতে কিন্তু এখন কিছু কিছু ব্যতিক্রম, কিছু কিছু কি বলা যায়, নিয়মের ব্যতিক্রম কিছু হচ্ছে। তবে আমার মনে হয় এটা পরিশীলনের মধ্য দিয়ে এটা আরো সুন্দর হয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করতে। জি, জি। আমি সংক্ষেপে ৩০ সেকেন্ডের মধ্যে আপনাদের একটু ওপিনিয়ন নিয়ে নেই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে আরেকটি রিফট দেখা যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে হবে? বিএনপি বলছে জাতীয় সরকারের অধীনে যে দলীয় সরকার হবে তার অধীনে স্থানীয় সরকার নির্বাচন। মনে হচ্ছে জামাত তার উল্টাটা বলছে। জামাত বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে পরে একটা ফিল্ড টেস্ট হবে এবং দেখা যাবে এফিসিয়েন্সি নির্বাচন কমিশনের। তারপরে জাতীয় সরকার নির্বাচন হতে পারে বা জাতীয় নির্বাচন হতে পারে সংস্কারগুলো করার মধ্য দিয়ে। জনাব মির্জা গালিব, আপনি কোনটি মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার নির্বাচন আগে? আমার মতে এগুলো খুব মাইনর ইস্যু। আমি যেটা বলব সেটা হলো যে জাতীয় নির্বাচনের যেই টাইমলাইন, ওইটাকে ঠিক রাখতে হবে। যেমন আপনি ধরেন যে ১ বছর থেকে ১.৫ বছর আমাদের একটা টাইমলাইন। কোন অবস্থাতেই টাইমলাইন আপনি পেছাতে পারবেন না। তাহলে আমাদের যে পলিটিক্যাল ট্রাস্ট এবং কনসেনসাস, সেটাই ঘাটতি হবে। এখন সেই টাইমলাইন ঠিক রেখে যদি নির্বাচন কমিশনের সামর্থ্য থাকে, তারা স্থানীয় নির্বাচন আগে করতে পারে। আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু স্থানীয় নির্বাচন করার জন্য জাতীয় নির্বাচনের টাইমলাইন পুশ করা যাবে না। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। জি, মারুফ কামাল খান, আপনার কাছে একই না, প্রশ্ন। আমি একমত পোষণ করি। আমার মতে হচ্ছে যে জাতীয় নির্বাচনটাই আমাদের প্রায়োরিটি। তো এটা এমন যেন না হয় যে আমরা স্থানীয় নির্বাচন করতে গিয়ে যেন জাতীয় নির্বাচনের যে প্রায়োরিটি, যে অগ্রাধিকার, সেটা যেন আমরা নষ্ট না করি, সেটা যেন তার যেন ব্যত্যয় না ঘটে। সুতরাং প্রায়োরিটির মধ্যে থাকতে হবে জাতীয় নির্বাচন এবং তারপরে আমার মনে হয় যে জাতীয় নির্বাচনকে প্রায়োরিটাইজ করতে গেলে স্থানীয় নির্বাচন আগে করা সম্ভব কিনা এটা নিয়ে আমারও সংশয় আছে। জি, ধন্যবাদ আপনাকে। আবারও ৩০ সেকেন্ডের মধ্যে আপনাদের দুইজনের একটি মতামত নিয়ে নিই। সেটি হচ্ছে যে জুলাই প্রক্লেমেশন, এখানেও দেখা যাচ্ছে একটা রিফট। যেমন বিএনপি বলছে, বিএনপির সালাউদ্দিন সাহেব বলেছেন যে এটি ৫ মাস পরে এতটা গুরুত্বপূর্ণ কিনা এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। জামাত বলেছে এটি গুরুত্বপূর্ণ। জনাব মারুফ কামাল খান, আপনি কি বলবেন যে জুলাই প্রক্লেমেশন এটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? ৩০ সেকেন্ডের মধ্যে বলা খুব মুশকিল। কেননা আমি মনে করি যে এই যে পরিবর্তন, ফ্যাসিবাদের যে বিদায়, এই পরিবর্তনকে বিপ্লবে রূপান্তরিত করা, বিপ্লবে উন্নীত করা, সেটার একটা করতে পারলে তো খুবই ভালো। কিন্তু সেটা আমরা করতে পারবো কিনা এই সময়ের মধ্যে, সেটা আমরা জানি না। কারণ প্রথমে কিন্তু কতগুলো
বেসিক ফান্ডামেন্টাল ভুল হয়ে গেছে। প্রথমেই যখন সরকার গঠন প্রক্রিয়ায় ভুলগুলো কি এই কি? সংবিধান রেখে দেওয়া, রাষ্ট্রপতির কাছে শপথ নিতে যাওয়া, এই যে কতগুলো প্রথম দিকে যে ভুলগুলো হয়ে গেছে, সেটার কারণে এখন এটা আমরা শুদ্ধ করতে পারবো কিনা, শুধরাতে পারবো কিনা, সংশোধন করতে পারবো কিনা, সেটা নিয়ে একটা মানে এটা তো প্রোক্লেমেশন মানে হচ্ছে বিপ্লবের প্রোক্লেমেশন দেওয়া মানে এটা সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, তাই তো? জি। এটা সেকেন্ড রিপাবলিকের কথা যেটা তারা বলছে, সেটা আমরা কতগুলো গোড়াতে কতগুলো ভুল হয়ে গেছে। সে শুধরাতে পারলে তো ভালো, সেটা যদি সকলের ঐক্যমতের ভিত্তিতে শুধরে একটা প্রোক্লেমেশন দিয়ে একটা দ্বিতীয় রিপাবলিকের দিকে আমরা যেতে পারি, ভালো হবে। সেটা সকলের ঐক্যমতের ভিত্তিতে করার চেষ্টা করতে। জি, জনাব ডক্টর মির্জা গালিব, জুলাই প্রক্লেমেশন গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? এখানে দুইটা জিনিস। একটা হলো প্রসেসটা মোর ইম্পোর্টেন্ট। আপনি আপনি কি করতেছেন তার চাইতে বড় কোয়েশ্চেন হলো আপনি কিভাবে করতেছেন। এটা সবার কনসেনসাস নিয়ে করতে হবে। এটা যদি আপনি ধরেন এককভাবে কেউ দিয়ে দিল তাহলে এটা হবে না। এটা হলো ১। ২ হলো এখানে ২ টা অপশন আছে। আপনি একটা প্রোক্লেমেশন করলে তো তার একটা অফিসিয়াল জায়গা থাকতে হবে। এটা সরকারের দিক থেকে আসতে হবে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস। আপনি যদি দেখেন যে নির্বাচন এই আপনার সংবিধান সংস্কার কমিটি যে প্রস্তাব দিছে, সেই প্রস্তাবে তারা কিন্তু সংবিধানের প্রোক্লেমেশনে ৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২৪ এর গণ আন্দোলন উল্লেখ করছে। তো আপনি যদি এই জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং এ যান, আমার বোধ হয় যে সেটাও প্রোক্লেমেশন এর যে পারপাস আমরা সার্ভ করতে চাই, সেই একই পারপাস সার্ভ করতে পারে। তো আমার বোধ হয় যে আমরা যদি মেথড যে কনসেনসাস এর উপর গুরুত্ব দেই এবং সংবিধানে একটা মেজর রিভিশনে যাই, যেখানে হচ্ছে আপনার ২৪ এর এই গণ অভ্যুত্থানের যেই কারণ এবং এটার মধ্যে দিয়ে যে জন আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আপনার কনস্টিটিউশনে ৭১ এর মুক্তিযুদ্ধের পাশাপাশি আপনি লিখবেন। তাহলে আমার বোধ হয় যে প্রোক্লেমেশনের যেই পারপাস, যে আমি গণ অভ্যুত্থানকে একটা বিপ্লবী জায়গায় নিতে চাই এবং এটার একটা সিগনেচার যেন আমার রাষ্ট্রের পরিগঠন প্রক্রিয়ার মধ্যে থাকে, তাহলে আমরা সেটাকে এনশিওর করি। জি, সর্বশেষ প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি রয়েছে, তার কিছু সমালোচনা অনেকটা এইরকম যে তারা দ্রব্যমূল্য আ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তারা আহত নিহতদের পরিবারকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে অনেক গাফিলতি দেখিয়েছে। এবং তারা আওয়ামী লীগকে বিচার করার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। আওয়ামী লীগের বহু নেতাকর্মী, বলা হয়ে থাকে এখন ওবায়দুল কাদের, যিনি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড, উনি ৩ মাস পর্যন্ত বাংলাদেশে ছিলেন এবং উনি বাংলাদেশ থেকে ৩ মাস পরে পালিয়ে গিয়েছেন। এরকম বহু ওবায়দুল কাদেররা যারা প্রশাসন এবং আওয়ামী লীগের থেকে হত্যাকাণ্ড করেছে, তারা সানন্দে চলে গিয়েছে, একটা সময় দেশ পাড়ি দিয়েছে। এগুলো জুলাই ইউনূস সরকারের ব্যর্থতা। আপনারা কি আমি দুজনের কাছে আসছি। আপনি কি মনে করেন যে ইউনূস সরকার দুর্বল এবং অনেকটাই ব্যর্থ? জনাব মারুফ কামাল খান, আপনার কাছে আগে যাচ্ছি। না, আমি সেটা মনে করি না যে তারা দুর্বল এবং অনেকটাই ব্যর্থ। আমি তাদের অনেক সাফল্য অনেক ক্ষেত্রে তাদের সাফল্য আছে। এখন তো সময় নেই আমি বিস্তারিত বলতে পারবো সাফল্যগুলো না। কি কিন্তু কি? আপনি কি একটু সংক্ষেপে বলবেন সাফল্যগুলো অনেক কি? অনেক ক্ষেত্রে সাফল্য আছে। তারা আন্তর্জাতিক ক্ষেত্রে তারা অনেক সফলতা অর্জন করেছে। মানুষকে ঐক্যবদ্ধ করার তাদের যে চেষ্টা, সেটার মধ্যে সাফল্য তাদের আছে। কিন্তু আপনি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো হচ্ছে যে ব্যর্থতাগুলোর কথা বললেন, সেই ব্যর্থতাগুলো আমিও একমত যে এই ব্যর্থতাগুলো আছে। কিন্তু বাস্তবতাটাও বিচার করতে হবে। তো বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার সময়েও কিন্তু এই অবস্থা হয়নি। বাংলাদেশে মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, ফ্যাসিবাদের পতনের পরে আপনি কি দেখেছেন? গোটা রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়েছে। আপনি এখানে পুলিশ বলে কিছু নাই। ছাত্ররা গিয়ে কতগুলো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আপনার পুলিশ নাই, প্রশাসন নাই, বিচার ব্যবস্থা নাই, সবকিছু কিন্তু আপনি যদি নর্মাল একটা সময়ের কথা চিন্তা করেন যে সেই ধরনের একটা নর্মাল পরিস্থিতিতেই সরকার দায়িত্বে এসছে, সেটা না। কিন্তু তাদের যে এই যে পরিস্থিতি, তাদের যে এই সীমাবদ্ধতা, যে সমস্ত একটা চরম একটা খারাপ অবস্থার মধ্যে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, এটাও আমাদেরকে তাদের সফলতা ব্যর্থতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। তারপরেও মানুষকে তো এই সমস্ত যুক্তি দিয়ে হবে না। সাধারণ মানুষ তো চাইবে যে যেহেতু ফ্যাসিবাদ চলে গেছে, যেহেতু এই সরকারের পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, সুতরাং আমাদের জিনিসপত্রের দাম কম থাকতে হবে, আমাদের ট্রাফিক ব্যবস্থা ভালো থাকতে হবে, আমাদের যেন যানজট না থাকে, বিদ্যুৎ সরবরাহ যাতে সুষ্ঠু থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যত চমৎকার থাকে, কোন ধরনের যেন অরাজকতা নৈরাজ্য না হয়, এগুলো তো তাদের দাবি। এটা যতদূর সম্ভব পূরণ করার জন্য তাদেরকে আরো সচেষ্ট হতে হবে। আমি মনে করি যে এই যে এই উপদেষ্টার সিলেকশন গুলো খুব ভালো হয়নি, প্রপার হয়নি। ওই সময় খুব তড়িঘড়ি করে রাজনৈতিক নেতারা কিছু নাম দিয়েছিলেন, তাদের ভিত্তিতেই মোটামুটি তারাই তো এগুলো পরিবর্তন করা উপদেষ্টা। হচ্ছে না কেন? যারা ব্যর্থ তাদেরকে সরিয়ে নতুনদেরকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? এটা কি এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা না? ইনসাইড স্টোরিটা আমি জানি না, না জেনে মন্তব্য করা ঠিক হবে না। আমি মনে করি যে এটা কিন্তু পুরস্কার তিরস্কারের ব্যবস্থা থাকা উচিত, কারণ 5 মাস কিন্তু যথেষ্ট সময়। এই সময়ের মধ্যে যারা পারফর্ম করতে পারেন নাই, দরকার হলে তাদেরকে মানে সরিয়ে দেওয়া, রদবদল করা প্রয়োজনীয়, এটা দরকার হয়ে পড়েছে বলে আমার। জি, ডক্টর মির্জা গালিব, একই প্রশ্ন আপনার কাছে। এই ৩ টি ক্ষেত্রে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি,
খুনিদের বিচার করতে না পারা, এইসব বিষয়ে কি ইউনূস সরকার ব্যর্থ বলে আপনি মনে করেন এবং তাদেরকে দুর্বল মনে করেন? না, আমি 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 বলব যে সরকার রাইট ডিরেকশনে আছে। কিন্তু সরকার সকল কাজে কিছুটা স্লো, এবং কেন স্লো সেটাও আমরা আন্ডারস্ট্যান্ড করি। মারুফ কামাল ভাই যেটা বললেন আমি এগ্রি করি। তারা এমন একটা ব্যাকগ্রাউন্ডে আসছেন, এবং দ্বিতীয় হচ্ছে যে তারা পলিটিক্যাল পারসন না, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। তো তার ফলে তাদের বিভিন্ন জায়গায় কিছুটা ত্রুটি দুর্বলতা থাকা স্বাভাবিক। কিন্তু আমি যেটা চাইবো সেটা হলো যে সরকারের ২ টা এজেন্ডা। একটা এজেন্ডা হলো যে সরকারের একটা মিনিমাম সংস্কার করতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ট্রানজিশন করতে হবে। এবং এই ২ টা টার্গেট তাদেরকে করতে হবে একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং এর মাধ্যমে। সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্ররা, জনতা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মধ্য দিয়ে একটা জাতীয় কনসেনসাস তৈরির মধ্য দিয়ে। তো আমার বোধ হয় যে এই কাজটুকু যদি সরকার করতে পারে, বাকি জায়গায় তাদের টুকটাক যেটুকু ব্যর্থতা আছে এটা আমাদের জন্য খুব বড় কিছু না। আমরা যদি একটা জাতীয় ঐক্যমত করতে পারি এবং একটা ভালো গণতান্ত্রিক সিস্টেমে ট্রানজিশন করতে পারি, বাকি জিনিসগুলো আমরা ওভারকাম করতে পারব। তো আমার বোধ হয় যে সরকারের খুব স্পেসিফিক ফোকাস থাকা উচিত যে একটা মিনিমাম সংস্কার, তারপর হচ্ছে আপনার একটা নির্বাচন, এবং এই ২ টা প্রক্রিয়া একটা জাতীয় ঐক্যমত তৈরির মধ্য দিয়ে। আমি চাইবো যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে মাঝে মধ্যে যে মিটিং করেন, এটা আরো ইনস্টিটিউশনাল পদ্ধতিতে, আরো নিয়মিতভাবে একটা ট্রাস্ট বিল্ডিং এর মধ্য দিয়ে তাদের করা উচিত। কারণ আমরা যদি সকল রাজনৈতিক দলের মধ্যে আবার যাই, সোশ্যাল কন্ট্রাক্ট যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু স্টেবল হবে না। তো এটা আমাদের ফোকাসের জায়গা থাকা উচিত। দ্রব্যমূল্য থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জায়গায় কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমরা খুব খুব কঠিনভাবে এটাকে এভালুয়েট করার প্রয়োজন নেই। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রমিস করছি এটা সর্বশেষ প্রশ্ন আরকি। সেটা হচ্ছে যে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অনেক বিরোধিতা করেছি, এখন অনেক নিন্দা করছি। আমরা ইউনূস সরকারের অনেকগুলো ব্যর্থতার কথা আলোচনা করলাম। আমরা যদি তার আগে যাই যে বিএনপি জামাতের যে জোট সরকারটি ছিল ২০০১ থেকে ৬ পর্যন্ত, যে জোট সরকারে জনাব মারুফ কামাল খান আপনি পার্ট ছিলেন। সেই জোট সরকার তো ৩ বার সেই সময়ে ৩ বার বাংলাদেশ দুর্নীতিতে হয়েছে। এই প্রশ্নে না যাও, এটা অফ আমি যেহেতু প্রশ্নটা এসছে আমি বলি। আমি তাহলে প্রশ্ন আবার করি। এডিটিং এর জন্য করার দরকার নেই, আমি বুঝেছি, প্রশ্নটা বুঝেছি। না সেটা হচ্ছে আসবে না, বুঝছেন? আমাদের দুর্নীতিতে দরকার নেই। আমরা সরকারের ফোকাসের মধ্যে আসছি, তুমি ওখানে প্রোগ্রাম শেষ করো। এটা এটা কিন্তু এই যে ৩ বার এটা যে বলা হচ্ছে, এটা প্রথমে কিন্তু বলে নিতে হবে যে এই যে মানে দুর্নীতির ইন্ডেক্সে, পারসেপশনের ইন্ডেক্সে যে বাংলাদেশ ১ নম্বরে গেল দুর্নীতি, সেটা কিন্তু এটা গেছে কিন্তু আওয়ামী লীগের ৫ বছর শাসনের ফলাফলের ভিত্তিতে, এবং এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই কিন্তু বাংলাদেশ প্রথম দুর্নীতিতে শীর্ষ দুর্নীতিবাজ দেশ হিসেবে কলঙ্কিত হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা, এবং এর ফলাফল কিন্তু আরো ২ বছর গেছে এর ফলাফল হিসেবে। কেননা এটা প্রথম তারা এটা হলো ২০০১ সালে প্রথম এটা হয়। এটা হলো ২০০১ সালে যে হলো। আমরা তো ফরওয়ার্ড লুকিং চিন্তা করতেছি, আমাদের বোধহয় যে এই প্রশ্নে যাওয়ার দরকার নেই। একটা রাষ্ট্রকে যখন আপনার দুর্নীতিবাজ করে ফেলেন, একটা রাষ্ট্রকে যখন দুর্নীতিবাজ করে ফেলেন, সেখান থেকে রাতারাতি আমি আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে গেল, এসে সারা ওই সঙ্গে সঙ্গে এটা দুর্নীতি থেকে মুক্ত হয়ে গেল, এইভাবে হয় না কেন? এটা আস্তে আস্তে কমে এসেছে, এবং বিএনপির আমলেই কিন্তু এটা কমে এসেছে ধীরে ধীরে। এটা কিন্তু বলতে হবে যে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, সেখান থেকে বিএনপির আমলে এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থা থেকে ফেরত এসেছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের দুজনকে আমার অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের মূল্যবান সময় থেকে। আমেরিকাতে এখন রাত ১টা বাজে এবং বাংলাদেশে দুপুর ১২টা বাজে। আপনারা যে এইরকম প্রান্তিক সময়ে থেকেও একটি আমাকে অ্যাকোমোডেট করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, লিপকে ধন্যবাদ, এবং যারা শুনবেন দেখবেন তাদের সকলকে ধন্যবাদ।